আমরা এখন যে লেকচারটা শুরু করব সেটা মূলত চ্যাপ্টার 4, আমরা যেটা দেখছিলাম বেটার ডিপ লার্নিং এর বইয়ের। মূলত আমরা অ্যাডভান্স ডিপ লার্নিং এর যে স্ট্র্যাটেজি সেগুলাই দেখছিলাম। তো আমরা এই বইয়ের যে এই অংশটা দেখছি সেটা হচ্ছে বেটার লার্নিং। আমরা লার্নিং গুলাকে ডিপ লার্নিং এ কত ইন্টারাক্টিভ এবং কত বেটার ওয়েতে করতে পারি, যেখানে আমাদের অ্যাকুরেসি হাই থাকবে, লস কমবে, আমাদের ইপোকের সংখ্যা কমবে, বা যেটাই হোক আমাদের টাইমের পার্সপেক্টিভ আমরা চিন্তা করব। এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে আসলে লার্নিংটা কত স্মুথ হতে পারে, কত বেটার হতে পারে সেটা নিয়ে কথা বলা হচ্ছিল। তো তারই অংশ হিসেবে আজকে আমরা দেখছি চ্যাপ্টার 4, কনফিগার হোয়াট টু অপটিমাইজ উইথ লস ফাংশন। এখানে মূলত লস ফাংশন নিয়ে কথা বলা হচ্ছে। আমরা কিন্তু এর আগে রিগ্রেশন করি, চাই ক্লাসিফিকেশন করি। ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমাদের বাইনারি হতে পারে, মাল্টি ক্লাস হতে পারে। ওখানে আমরা কিন্তু লস ফাংশন ইউজ করেছি, এবং আমরা মূলত রিগ্রেশনের ক্ষেত্রে আমাদের রেজাল্টটাই তো আমরা লস ফাংশন দিয়ে মেজার করি। আর ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা একটা অ্যাকুরেসি মেজার করি পুরো মডেলের রেজাল্ট দেখার জন্য। আর লস ফাংশনটাকে আমরা ইউজ করি আমাদের যে অপটিমাইজার আছে সেই অপটিমাইজারের লসের কি অবস্থা সেটা দেখার জন্য। তো মূলত এই চ্যাপ্টারে এই আমাদের রিগ্রেশন হোক চাই ক্লাসিফিকেশন হোক, সেটা বাইনারি ক্লাসিফিকেশন হতে পারে বা মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন হতে পারে, যাই হোক না কেন, সবকিছু মিলিয়ে কিন্তু আমরা হচ্ছে আজকে লস ফাংশনটা আসলে কিভাবে কাজ করে, এবং আমরা সাধারণত যেই ট্র্যাডিশনাল লস ফাংশন গুলো দেখে অভ্যস্ত তার বাইরেও কিছু লস ফাংশন নিয়ে যে কাজ করা যায় সেগুলো আমরা ডিটেলস দেখবো, এবং এটার সাথে সাথে গ্রাফ দিয়ে আমরা কিন্তু সেগুলোকে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো যাই হোক, আমরা শুরু করি। দেখেন, আর মাঝে মাঝে একটু রিডিং করতে হবে তার কনসেপ্ট গুলো ক্লিয়ার করার জন্য। দেখেন, নিউরাল নেটওয়ার্কস আর ট্রেইনড ইউজিং স্টকস্টেজ গ্রেডিয়েন্ট ডিসেন্ট and require that you choose a loss function when designing and configuring your model। যেটা আমি বললাম, আমরা লস ফাংশনটাকে তো চুজ করি, সবসময় কাজ করার জন্য লাগবেই। There are many loss function to choose from and it can be challenging to know what to choose। আমাদের অনেকগুলো লস ফাংশন আছে এবং কোনটা চুজ করব কোন কারণে সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জিং। তো সে সকল ক্ষেত্রে আমরা কিন্তু ইরোর ট্রায়াল এন্ড ইরোর বেসিসে আমরা কাজ করতে থাকি। তো টেস্ট করে করে দেখবো যেটা ভালো হচ্ছে আবার সেটা রাখবো। আর ইভেন হোয়াট এ লস ফাংশন ইজ অ্যান্ড দ্য রোল ইট প্লেজ হোয়েন ট্রেনিং এ নিউরাল নেটওয়ার্ক। আমরা যখন ট্রেন করব তখন কোন ধরনের লস ফাংশন ইউজ করব, টেস্ট করার সময় লস ফাংশন কি আমরা মানে রেজাল্ট দেখার সময় টেস্টিং এর সময় সেটা রাখবো কিনা, সেই বিষয়গুলো নিয়ে কথা বলা আছে। মূলত এই চ্যাপ্টারটা একটু বড় এবং এখানে তিনটা বিষয় নিয়ে কথাবার্তা বলা হচ্ছে যেটা আমরা লার্ন করতে পারবো এই চ্যাপ্টার থেকে। নিউরাল নেটওয়ার্কস আর ট্রেইনড ইউজিং অ্যান অপটিমাইজেশন প্রসেস that requires a loss function to calculate the model error। যেটা বললাম যে আমরা একটা অপটিমাইজার ইউজ করি, সেটা রিগ্রেশনের ক্ষেত্রে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে যেটাই হোক না কেন, সেই জায়গায় আমরা হচ্ছে লস ফাংশনটা কিভাবে ইউজ করতে পারি, কিভাবে কাজ করে সেটা নিয়ে কথা বলা আছে। সেকেন্ড হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড প্রোভাইড এ ফ্রেমওয়ার্ক ফর চুজিং এ লস ফাংশন when training neural network and machine learning model in general। লাইকলিহুড, ম্যাক্সিমাম লাইকলিহুড এটা কি আসলে? ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন এটা আসলে কি? এইটা আসলে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা কোন লস ফাংশনটাকে ইউজ করে আমাদের মডেলের ইরোরটাকে কমাবো সেটা বের করে। এটাকে বলা হচ্ছে MLE, ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন। এইটা এমন একটা অ্যাপ্রোচ যে অ্যাপ্রোচের মাধ্যমে আমরা আমাদের মডেলে কোন লস ফাংশনটা ইউজ করে আমাদের ইরোরটাকে আমরা রিডিউস করব, স্যাটিসফাইড লেভেলে নিয়ে আসবো, সেইটা ডিটারমাইন করে। যেমন আমরা ক্রস এন্ট্রপি ইউজ করতে পারি, বিভিন্ন টাইপের লস ফাংশন, মিন স্কোয়ার ইরোর, মিন অ্যাবসলিউট ইরোর, এগুলা ইউজ করতে পারি। তো এগুলা আসলে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশনের মধ্যে পড়বে, আমরা দেখবো সামনে। এরপরে থার্ড যেটা বলা হচ্ছে ক্রস এন্ট্রপি and mean square error are the two main types of loss function to use when training neural network model। আমরা যেমন মিন স্কোয়ার এরর, এগুলা কিন্তু এইটা সাধারণত আমরা রিগ্রেশনের ক্ষেত্রে ইউজ করি। ক্রস এন্ট্রপি, বাইনারি ক্রস এন্ট্রপি বা ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি, এগুলো হচ্ছে আমরা ক্লাসিফিকেশনের ক্ষেত্রে ইউজ করি, আমাদের বাইনারির ক্ষেত্রে এবং হচ্ছে মাল্টি ক্লাসের ক্ষেত্রে। তো আহ, এই এইগুলো আসলে কিভাবে কাজ করবে এগুলো নিয়ে কথা বলা আছে। মানে মূলত আমরা আসলে লস ফাংশন গুলো কিভাবে কাজ করাইতে পারি সেটা নিয়েই কথা বলা আছে। তো আমরা সেগুলো একটু দেখি। লস ফাংশন, আসলে লস ফাংশনের যে কাজ এখানে কিছুটা ধারণা দেওয়া আছে একটু থিওরিটিক্যাল ওয়েতে। আমি আপনাদের এইটা একটু ডিটেলস ডকুমেন্ট ইউজ করব আরো ক্লিয়ারলি বোঝানোর জন্য।
প্রথমে আপনাদের ধারণা দেব ক্রস এনট্রপির কনসেপ্ট, ওভারভিউ অফ ক্রস এনট্রপি। ক্রস এনট্রপি আসলে কি? দেখেন, আমি একটু রিডিং দিয়ে দেখাই। Cross entropy is a concept from information theory and machine learning that measures how different true probability distributions are. দেখেন, আমরা যখন কোনো অ্যালগোরিদম রান করি, মডেল ফিট করি, আলটিমেটলি কি হয়, আমাদের হচ্ছে একটা ডিজায়ার্ড আউটপুট আমাদের থাকে, যে আমরা কি চাচ্ছি। আরেকটা হচ্ছে আমাদেরকে মডেল একটা আউটপুট দেয়, অ্যাকচুয়াল আউটপুট। আমরা কিন্তু এসজিডি, স্টকাস্টিক্স গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এই অ্যালগোরিদমে কিন্তু আমরা দেখেছি যে আমাদের একটা টার্গেট আউটপুট থাকে আর একটা অ্যাকচুয়াল আউটপুট থাকে। তো টার্গেট আউটপুট থেকে অ্যাকচুয়াল আউটপুটটা আসলে কত দূরে, ডিস্টেন্স কত বা ডিফার কত করছে, সেগুলোর মধ্যে আমরা কিন্তু আসলে ইরোরটাকে মেজার করি। তো এখানে ক্রস এনট্রপি আসলে কি বোঝায়? ক্রস এনট্রপি কিন্তু আমাদের দুইটা প্রবাবিলিটির মধ্যে আসলে মেজারমেন্ট করে, ডিফারেন্সটা মেজারমেন্ট করে। দুইটা প্রবাবিলিটিকে, একটা হচ্ছে ট্রু ডিস্ট্রিবিউশন, এই যে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন, মানে অ্যাকচুয়াল আউটপুট যেটা, তার কি অবস্থা, ট্রু ডিস্ট্রিবিউশনের কি অবস্থা, মানে ডিজায়ার্ড আউটপুটের কি অবস্থা। আর প্রিডিক্টেড ডিস্ট্রিবিউশন, প্রিডিক্টেড ডিস্ট্রিবিউশন মানে হোয়াট দ্য মডেল থিঙ্ক হোয়াট হ্যাপেন, মানে মডেল কি প্রিডিক্ট করছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল আর এটা হচ্ছে প্রিডিক্টেড। এই দুইটা ডিস্ট্রিবিউশনের মধ্যেকার ডিসিমিলারিটি বা ডিফারেন্সটা কিন্তু আসলে সে পিক করে আসলে ক্রস এন্ট্রপি ডিটারমাইন করে। যেমন ধরেন, ক্রস এন্ট্রপি টেলস ইউ হাউ সারপ্রাইজড ইউর মডেল ইজ বাই দ্য ট্রু আউটকাম, মানে আপনার রেজাল্টটা কিরকম আসছে। যদি একটা রেজাল্ট লো ক্রস এন্ট্রপি আসে, মানে ডিফারেন্সটা কম হয়, স্বাভাবিকভাবেই ট্রু ডিস্ট্রিবিউশন মানে অ্যাকচুয়াল, সরি, ট্রু ডিস্ট্রিবিউশন মানে ডিজায়ার্ড আউটপুট এবং প্রিডিক্টেড ডিস্ট্রিবিউশন মানে অ্যাকচুয়াল আউটপুট, এই দুটার মধ্যে যদি ডিফারেন্স কম থাকে, ডেফিনেটলি প্রিডিকশন ভালো হবে, মডেল খুব ভালো ওয়েল ট্রেন্ড হয়েছে। আর যদি হাই ক্রস এন্ট্রপি থাকে, মানে আসলে কি, ডিফারেন্স অনেক বেশি, তাহলে প্রিডিকশন আর ব্যাড, প্রিডিকশন ভালো হয় নাই। তো এইটাই আসলে আমরা ক্রস এন্ট্রপি দিয়ে করি। আমাদের এই সামনের অংশগুলাই ক্রস এন্ট্রপি নিয়ে অনেক কথা বলা আছে, আমরা সেটা দেখবো। তো লো ক্রস এন্ট্রপি, হাই ক্রস এন্ট্রপি, কি ক্ষেত্রে কোনটা ভালো? আসলে হাই তো কোনো সময় ভালো না, আমাদের লোই চেষ্টা করতে হবে, যেন ট্রু ডিস্ট্রিবিউশন এবং প্রিডিক্টেড ডিস্ট্রিবিউশন মানে অ্যাকচুয়াল আউটপুট এবং ডিজায়ার আউটপুট, এই দুইটার মধ্যে আসলে ডিফারেন্সটা যত কম থাকে তত বেটার। এবং এইটাই হচ্ছে আসলে ইরোর, এইটাকে আমরা কমানোর চেষ্টা করবো। যেমন এখানে দেখেন, আমরা যদি এই ক্রস এন্ট্রপির একটা ফর্মুলা দেখি, তাহলে এখানে দেখতে পাবো যে আমরা ক্রস এন্ট্রপি কিভাবে বের করছি। এই যে পি এক্স মানে ট্রু প্রবাবিলিটি, একটা মডেলের ট্রু প্রবাবিলিটি, আর একটা হচ্ছে প্রিডিক্টেড প্রবাবিলিটি কিউ এক্স, এবং পি অফ এক্স এটা হচ্ছে ট্রু প্রবাবিলিটি এবং লগ দিয়ে কিউ অফ এক্স এটা হচ্ছে প্রিডিক্টেড প্রবাবিলিটি। ট্রুটা হচ্ছে ডিজায়ার্ড আর প্রিডিক্টেড হচ্ছে অ্যাকচুয়াল, যেটা আমরা মডেল থেকে পেয়েছি সেটা অ্যাকচুয়াল। এরপরে হচ্ছে লগ এর বেসটা আসলে ট্রু ধরে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু আমাদের ক্রস এন্ট্রপির ভ্যালু আমরা পেয়ে যাবো। হ্যাঁ, আমরা সামনে দেখছি কি হয়। এখানে দেখেন, মেশিন লার্নিং এ আসলে কি হয়, ক্রস এন্ট্রপি ইজ ওয়াইডলি ইউজড অ্যাজ লস ফাংশন। ক্রস এন্ট্রপি কিন্তু অনেক জায়গাতে ইউজ হয়, ইনফরমেশন থিওরিতে এর ইউজটা অনেক বেশি। কিন্তু আমরা মেশিন লার্নিং এর ক্ষেত্রে কি করি, আমরা লস ফাংশন হিসেবে ইউজ করি। ট্রু আউটপুট আর একটা হচ্ছে প্রিডিক্টেড আউটপুট, বা ট্রু ডিস্ট্রিবিউশন আর প্রিডিক্টেড ডিস্ট্রিবিউশনের মধ্যে ডিফারেন্স তৈরি করার জন্য, মানে ডিফারেন্সটাকে মেজার করার জন্য। তো ক্রস এন্ট্রপি আসলে মেশিন লার্নিং অ্যালগোরিদমে লস ফাংশন হিসেবে কাজ করে, এবং স্পেশালি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। রিগ্রেশনের ক্ষেত্রে কি হয় সেটাও দেখাবো। এখানে ক্লাসিফিকেশন নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। দেখেন, আমরা যদি আসলে একটা বাইনারি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে এই ক্রস এন্ট্রপি দিয়ে লস ফাংশনটা ক্যালকুলেট করি, ধরেন যে যদি এরকম হয় যে ক্রস এন্ট্রপি যদি আচ্ছা, এখানে একটু বলি একটু, if the model predicted q 0.9 loss is small, if the model predicts q 0.1 loss is large, so the model is penalized heavily for being confidentiality wrong. যদি একটা মডেলের আউটপুট এরকম হয়, তাহলে কিন্তু হচ্ছে লসটা আমরা আসলে কিভাবে মেজার করব সেটা কিন্তু এখানে দেওয়া আছে। আমি একটু দেখাই আপনাদের। এখানে অনেক কিছু বলে, যে এই এক্সাম্পলটা দেখলে ক্লিয়ার হবে, এখানে দেখলে হয়তো কিছুটা কনফিউশন অ্যারাইজ করছে, আমরা ওইটা দেখি তাহলে কি হবে। এখানে কিন্তু দেখেন, এটা বলি, বাইনারি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে ইফ দ্য ট্রু লেভেল ইজ ওয়ান, মানে যদি রিয়েল যেটা ডিজায়ার্ড আউটপুট, যেটা ট্রু, যেটা হওয়া উচিত, সেটা যদি ওয়ান হয়, আর আপনি হচ্ছে মডেল যদি প্রিডিক্ট করে যে হচ্ছে ওয়ান এর কাছাকাছি 0.9, তাহলে লস কিন্তু কম, তার মানে এটা গুড প্রিডিকশন। আর যদি ট্রু আউটপুট ওয়ান হয় আর মডেল প্রিডিক্ট করছে 0.1, তার মানে লস কিন্তু অনেক বেশি, লস ইজ লার্জ।
তার মানে কিন্তু প্রিডিকশন ভালো হয় নাই, যেটা ক্রস এন্ট্রপি দিয়ে আমরা কিন্তু মেজার করতে পারি। এক্সাম্পল পরে আছে, আমরা ডিটেলস দেখবো। যেমন এখানে তিনটা টার্ম আপনারা কিন্তু সামনে দেখতে পাবেন। একটা হচ্ছে এন্ট্রপি, আমরা যেটা বলছি ক্রস এন্ট্রপি যেটা আলোচনা করছি, আর কে এল ডাইভারজেন্স, এইটা আমরা শেষের দিকে দেখবো। তো এন্ট্রপিটা কি? দেখেন, এন্ট্রপি আর ক্রস এন্ট্রপির মধ্যে কিন্তু পার্থক্য আছে। এন্ট্রপি হচ্ছে, এটা দেখেন, মেজার্স আনসার্টেনিটি ইন দ্য ট্রু ডিস্ট্রিবিউশন। আমাদের কিন্তু ডিস্ট্রিবিউশন দুইটা, একটা হচ্ছে যেটা হওয়া উচিত, ডিজায়ার্ড, দ্যাট মিনস ট্রু ডিস্ট্রিবিউশন। যদি ওই ট্রু ডিস্ট্রিবিউশনের মধ্যেকার আনসার্টেনিটিটাকে সে মেজার করে, তাহলে হবে শুধু এন্ট্রপি। এখানে কিন্তু অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউশন বা প্রিডিক্টেড ডিস্ট্রিবিউশনের কোনো কিছুই নাই। দেখেন, এন্ট্রপি মেজার্স আনসার্টেনিটি ইন এ সিঙ্গেল ডিস্ট্রিবিউশন এবং ওনলি ফর ট্রু ডিস্ট্রিবিউশন। যদি শুধু ট্রু ডিস্ট্রিবিউশনের মধ্যে সে এন্ট্রপি মানে সে আনসার্টেনিটিটা মেজার করে, তাহলে সেটা হবে এন্ট্রপি। আর যদি সে ট্রু এবং প্রিডিক্টেড এই দুইটার মধ্যে আনসার্টেনিটি মেজার করে, তাহলে হবে ক্রস এন্ট্রপি। এই যে ক্রস এন্ট্রপি নাম শুনে বুঝতে পারছেন, ক্রস এন্ট্রপি মেজার্স কম্পেয়ারিং ট্রু ডিস্ট্রিবিউশন। একটা হচ্ছে মেজার্স মিসম্যাচ বিটুইন ট্রু অ্যান্ড প্রিডিক্টেড। ট্রু এবং প্রিডিক্টেড এর মধ্যেকার যদি সে হচ্ছে মিসম্যাচ মেজার করে, তাহলে সেটা হবে ক্রস এন্ট্রপি। তাহলে এন্ট্রপি হচ্ছে শুধুমাত্র ট্রু ডিস্ট্রিবিউশনটা মেজার করবে, আর ক্রস এন্ট্রপি হচ্ছে ট্রু এবং প্রিডিক্টেড এই দুইটার মধ্যেকার যে ডিফারেন্স, সেইটাকে মেজার করার চেষ্টা করবে। কে এল ডাইভারজেন্স এটা কিন্তু সব শেষে আছে। এটা কি করে একটু বলে নিই, সেটা হচ্ছে ক্রস এন্ট্রপি মাইনাস এন্ট্রপি এই দুটার মধ্যে আসলে ডিফারেন্স মেজার করে দেয়, ডিফারেন্স বিটুইন দ্য টু। তাহলে এন্ট্রপি হচ্ছে শুধু ট্রু ডিস্ট্রিবিউশনের মধ্যেকার আনসার্টেনিটি, ক্রস এন্ট্রপি হচ্ছে ট্রু এবং প্রিডিক্টেড এর মধ্যেকার ডিসিমিলারিটি, আর কেএল হচ্ছে ক্রস এন্ট্রপি থেকে এন্ট্রপির মধ্যেকার যে ডিফারেন্স সেটা। কেএলটা যদিও পরে অন্যভাবে আলোচনা করা আছে, এন্ট্রপি ক্রস এন্ট্রপি এটা বুঝলেই চলবে। এখন দেখেন যে আমরা ক্রস এন্ট্রপির নিউমেরিক্যাল এক্সাম্পল একটু দেখার চেষ্টা করি, কিরকম হতে পারে। নিউমেরিক্যাল এক্সাম্পল অফ ক্রস এন্ট্রপি, এটা হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশনের জন্য আমরা দেখবো, আবার মাল্টি ক্লাসের জন্য দেখবো। তো বাইনারি ক্লাসিফিকেশনের জন্য কি হতে পারে দেখেন, ট্রু লেভেল একটা এক্সাম্পল, যেটা স্প্যাম যদি হয় ওয়ান হবে, আর যদি নো স্প্যাম হয় তাহলে জিরো হবে। ধরুন একটা ইমেইল যেটা যদি স্প্যাম হয় তাহলে ওয়ান হবে, আর একটা হচ্ছে নন স্প্যাম যদি হয় তাহলে জিরো হবে। দ্য অ্যাকচুয়াল ইমেইল ইজ স্প্যাম, এটা আপনি ডিফাইন করে রেখেছেন ট্রু লেভেল। স্প্যাম হলে ওয়ান, নন স্প্যাম হলে জিরো। এখন একটা ইমেইল আসলো, সেটা সত্যিকারই স্প্যাম, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? মানে অ্যাকচুয়াল ভ্যালুটা, সরি, আপনার ট্রু ডিস্ট্রিবিউশন বা ট্রু প্রবাবিলিটি যেটা ডিজায়ার্ড আউটপুট সেটা কত হবে? যেহেতু স্প্যাম ওয়ানই তো হবে, জিরো হওয়ার সুযোগ নেই। কিন্তু মডেল প্রিডিক্ট করছে ওয়াই এর ভ্যালু 0.9, হতেই তো পারে, তাই না? যেটা স্প্যাম সেটা তো ওয়ানই হওয়া উচিত, কিন্তু মডেল প্রিডিক্ট করছে 0.9। ওয়াই ওয়ান এটা হচ্ছে ট্রু ডিস্ট্রিবিউশন বা ট্রু ভ্যালু, আর ওয়াই বার যেটা, সেটা হচ্ছে 0.9, এটা হচ্ছে প্রিডিক্টেড প্রবাবিলিটি। এখন আমরা তাহলে এইটার মধ্যেকার বাইনারি ক্রস এন্ট্রপির ফর্মুলা দিয়ে কিভাবে বের করবো? এটা হচ্ছে বাইনারি ক্রস এন্ট্রপির ফর্মুলা। ওয়াই হচ্ছে ট্রু ডিস্ট্রিবিউশন বা ট্রু ভ্যালু, আর ওয়াই বার হচ্ছে প্রিডিক্টেড ভ্যালু। আপনি যদি ট্রু ভ্যালু লগ প্রিডিক্টেড ভ্যালু প্লাস ওয়ান মাইনাস ট্রু ভ্যালু লগ ওয়ান মাইনাস প্রিডিক্টেড ভ্যালু এটা বের করেন, তাহলে বাইনারি ক্রস এন্ট্রপি, আপনি যদি এই যে ট্রু ভ্যালু ওয়ান আর প্রিডিক্টেড ভ্যালু 0.9 আপনি যদি এই ফর্মুলাতে বসান, তাহলে ক্যালকুলেশন করে যেটা আপনি পাবেন, এল এর ভ্যালু 0.105। ভালো, খারাপ না, এটা বলছে গুড প্রেডিকশন। ওয়ান হওয়ার কথা ছিল, 0.9 পেয়েছে। আমরা যদি ক্রস এন্ট্রপি দেখেন, ক্রস এন্ট্রপি ট্রু ভ্যালু এবং প্রিডিক্টেড ভ্যালুর মধ্যেকার একটা ডিফারেন্স খুঁজে বের করার চেষ্টা করছে, যেটা আসলে খুবই কম লস, খুবই কম বলা যাবে না, স্মল লস। এটা হলো গুড প্রিডিকশন। এবার একটা ব্যাড প্রিডিকশনের একটা এক্সাম্পল দেখি। ব্যাড প্রিডিকশন কি হতে পারে? ধরেন যে আপনার ট্রু লেভেল ছিল ওয়ান, ওয়ার ভ্যালু কত ওয়ান, আর এখানে প্রিডিক্টেড কত পাইলেন? 0.1। আগে ছিল এটা 0.9। ট্রু ছিল ওয়ান, মানে ডিজায়ার্ড বা ট্রু ভ্যালু হচ্ছে ওয়ান, আর অ্যাকচুয়াল ছিল এর আগেরটা বা প্রিডিক্টেড ছিল 0.9। এটা হলো অ্যাকচুয়াল এবার, বা প্রিডিক্টেড হলো 0.1। এরপরে এই যে ট্রু লেভেল ইজ স্টিল ওয়ান, আগেরটাই থাকবে। যদি আপনি এটাকে ক্যালকুলেশন করেন, তাহলে এল এর ভ্যালু ওই একইভাবে আমরা যদি বাইনারি ক্রস এন্ট্রপির ফর্মুলা ফেলে যদি আমরা ইউজ করি, এই ফর্মুলা একই ফর্মুলা, হ্যাঁ, বাইনারি ক্রস এন্ট্রপির ফর্মুলা যদি ফেলি, তবে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রু লেভেল ওয়ান আর প্রিডিক্টেড লেভেল হচ্ছে 0.1। তাহলে রেজাল্ট আসে 2.302, যেটা হচ্ছে লস লার্জ।
আগেরটা ছিল অনেক কম, 0.1 সামথিং, এটা হলো 2.3। তার মানে এটা ব্যাড প্রিডিকশন। তার মানে আমরা কিন্তু ক্রস এন্ট্রপিতে সবসময় চেষ্টা করি যে আমাদের ক্রস এন্ট্রপির ভ্যালু যত কম হবে লসের তত কিন্তু ভালো। যেমন ট্রু লেভেল 1, এটা ছিল প্রথমটা গুড প্রিডিকশন, প্রিডিক্টেড ভ্যালু 0.9, আমরা ক্রস এন্ট্রপি পেয়েছি 0.105। আর দ্বিতীয়টা যেটা ব্যাড প্রিডিকশন ছিল সেটা হচ্ছে ট্রু ভ্যালু 1, প্রিডিক্টেড প্রবাবিলিটি 0.1, এটা হচ্ছে 2.302 ক্রস এন্ট্রপি এরর। তাহলে আলটিমেটলি আমাদের কিন্তু হচ্ছে চেষ্টা করতে হবে ক্রস এন্ট্রপি লসটা যত কম হবে, যত জিরোর কাছাকাছি থাকবে তত ভালো। ঠিক আছে, এই যে এখানে বলছে কারেক্ট অ্যান্ড কনফিডেন্ট প্রিডিকশন ভেরি লো লস, আর রং অ্যান্ড কনফিডেন্ট প্রিডিকশন ভেরি লার্জ লস। আমাদের লসটাকে লোয়ারের দিকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এখানে দেখেন আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম এটা এটা হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশনের জন্য আমাদের ক্রস এন্ট্রপি কি হতে পারে, বাইনারি ক্রস এন্ট্রপির ক্যালকুলেশন কিরকম হতে পারে। এবার যদি আমরা দেখি যে আমাদের মাল্টি ক্লাস এর ক্রস এন্ট্রপিটা কেমন হতে পারে। যেমন ধরেন সাপোজ যে নিউরাল নেটওয়ার্ক ক্লাসিফায়ার অ্যান ইমেজ ইনটু 3 ক্লাস। ধরেন আমরা একটা ক্লাসিফিকেশন করছি যেখানে 3 ধরনের ইমেজ আছে, একটা ক্যাট, ডগ, বার্ড। ওকে, তো এখন কিরকম হতে পারে, অ্যাসুম দ্য ইমেজ ইজ অ্যাকচুয়ালি ডগ। আমাদের ধরা হলো যে যে ইমেজটা আমরা নিয়ে কাজ করছি সেটা হলো ডগ। আমাদের 3 ধরনের কিন্তু ক্লাসিফিকেশন হতে পারে, কিন্তু আমরা যে ইমেজটা তাকে ইনপুট দিলাম টেস্ট করার জন্য সেটা বের হলো ডগ। তাহলে আমরা যদি এই ডগের ক্ষেত্রে ওয়ান হট ইনকোডিং করি, এটা কিন্তু শুধু ডগের জন্য ওয়ান হট ইনকোডিং, আমরা ওয়ান হট ইনকোডিং জানি। ওয়ান হট ইনকোডিং এ কি হয়, আমাদের হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে বাইনারি ভ্যালু কিন্তু বের হবে। ঠিক আছে, বাইনারি ভ্যালু বের হবে। তো এটা হলো ডগের জন্য। যেহেতু ক্যাটের জন্য এই যে লেখা আছে, ক্যাটের জন্য 0, ডগের 1 আর বার্ড 0। যদি আমরা এটা ক্যাট হতো তাহলে 100 হইতো, যদি বার্ড হইতো তাহলে 001 হইতো, এটাই নর্মাল ট্রেন্ড। তো আমাদের ডগ যেহেতু এটা ওয়ান হট ইনকোডিং করলে হবে 010, তাহলে হচ্ছে 010। এটা কিন্তু হচ্ছে আমাদের ট্রু লেভেল। আমরা আমাদের যে ক্লাসিফায়ার মাল্টি ক্লাস মডেল সেটা কিন্তু আলটিমেটলি 3 ধরনের ক্লাসিফিকেশন করতে পারে, ক্যাট, ডগ, বার্ড। কিন্তু আমরা যে ইমেজটা তাকে দিয়ে টেস্ট করাচ্ছি সেটা রিয়েলি হওয়া উচিত ডগ, এবং তার ওয়ান হট এনকোডিং হচ্ছে 010। আমরা এখন মডেল যেটা প্রিডিক্ট করলো, মডেল প্রিডিক্ট করে অবশ্যই হচ্ছে একটা কি অ্যাক্টিভেশন ফাংশন লাগবে। এখানে ধরে নেওয়া হচ্ছে এটা সফটম্যাক্স আউটপুট। সফটম্যাক্স যদি হয় তাহলে সফটম্যাক্স এর রেজাল্ট কি হয়, নেগেটিভ আসে না। ঠিক আছে, আপনি অন্যটাও দিতে পারেন, এখানে সফটম্যাক্স সাহায্য হবে না তারা, কিন্তু এখানে আমাদের নেগেটিভ আসার সুযোগ নাই। তো এখানে যদি হচ্ছে আমরা, এটা হলো প্রিডিক্টেড, এটা ছিল আমাদের অ্যাকচুয়াল ডগের জন্য 010, আর প্রিডিক্টেড হচ্ছে এটা, মানে যেটা দেওয়া হয়েছে প্রিডিক্টেড, ক্যাট হওয়ার প্রবাবিলিটি 0.2, ডগ হওয়ার প্রবাবিলিটি 0.7, বার্ড হওয়ার প্রবাবিলিটি 0.1। এখন যদি আপনি যোগ করেন আলটিমেটলি 1 এর মধ্যেই রেখেছে। এখন আমরা যদি মাল্টি ক্লাসের ক্লাস এন্ট্রপি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি হবে দেখেন তো। এই যে সামেশন দিয়ে এটাকে সিম্পলিফাই করেছে, ওয়াই আই এটা হলো ট্রু লেভেল, আর ওয়াই প্রাইম যেটা ওয়াই আই প্রাইম সেটা হচ্ছে কিন্তু প্রিডিক্টেড লেভেল আগের মতোই। তো এখানে আমাদের ওয়ান হট ইনকোডিং যেহেতু 3টা ভ্যালু ছিল 010, তাহলে এখানে কি হবে, এটা প্রথমটার জন্য, এটা দ্বিতীয়টার জন্য, এটা তৃতীয়টার জন্য। যখন এটা 0 ছিল, দেখেন যখন এটা 0 ছিল তখন কিন্তু প্রিডিক্টেড ছিল 0.2, যখন 1 ছিল তখন প্রিডিক্টেড ছিল 0.7, যখন 0 ছিল তখন প্রিডিক্টেড ছিল 0.1। আমরা যদি ওইভাবে ক্যালকুলেশন করি ফর্মুলাতে, 0 log 0.2 এটা প্রিডিক্টেড, 1 হচ্ছে মানে আপনার ট্রু, আর লগ 0.7 এটা প্রিডিক্টেড, 0 হচ্ছে ট্রু, লগ 0.1 এটা প্রিডিক্টেড। এই ক্যালকুলেশনটা যদি করি এবং যদি ক্রস এন্ট্রপি বের করি তাহলে 0.357 স্মল লস, 0 রেঞ্জে আছে, স্মল লস বলছে গুড প্রিডিকশন। যদি এটা ব্যাড প্রিডিকশন হতো তাহলে কি হতো, ধরেন আপনি প্রিডিক্টেড ভ্যালু, ট্রু ভ্যালু কিন্তু হচ্ছে 010 আছে ডগের ক্ষেত্রে, প্রিডিক্টেড ভ্যালু 0.8, 0.1, 0.1। এইটা যদি আমরা এরকম যদি প্রিডিকশন দেয়, আমরা যদি এটা ক্যালকুলেশন করি কি হবে, 2.302 এর মতো সমান প্রায়। এটা কিন্তু আগেরটা থেকে বেশি, তাই না? আগেরটা ছিল 0.357, এটা হলো 2.302। তার মানে এটা লসটা কিন্তু লার্জ, পোর প্রিডিকশন।
এটা কিন্তু হচ্ছে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনের জন্য আমরা কাজ করলাম। তাহলে এখানে কি ঘটনা ঘটছে একটু দেখেন। আমরা হচ্ছে যখন আমরা এই এইরকম একটা অবস্থা ছিল, তখন আমরা কিন্তু হচ্ছে লস গুলা এই যে 0.357, এটা গুড প্রিডিকশন আর এটা হচ্ছে ব্যাড প্রিডিকশন। আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি আমাদের কিন্তু হচ্ছে রেজাল্ট যতটা পারা যায় আমাদের হচ্ছে জিরোর কাছাকাছি লসটাকে আনতে হবে, সেটা মাল্টি ক্লাসে হোক বাইনারি ক্লাসে, বাইনারি ক্রস এন্ট্রপির ক্ষেত্রে হোক। তাহলে আমরা এখানে মূলত আমাদের ক্রস এন্ট্রপি কিভাবে কাজ করে এবং আসলে ক্রস এন্ট্রপি কি, কিভাবে কাজ করতে পারে আমাদের বাইনারি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে এবং মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনের ক্ষেত্রে কিভাবে হয়, সেটা আমরা ডিটেলস আলোচনা করে এখানে দেখাবো। এবার আমরা আবার আগের জায়গায় ফিরে আসি। এখানে আছে অনেক কিছু কিন্তু অতটা ক্লিয়ারলি বলা নাই, হ্যাঁ? মানে এক্সাম্পল সহকারে ক্লিয়ারলি বলা নেই, ওই জন্য আমি বললাম এই যে হোয়াট ইজ লস ফাংশন, লস কি, এগুলো আমার মনে হয় এখন কিছুটা আপনারা বুঝতে পারছেন। ম্যাক্সিমাম লাইকলিহুড আগেই বললাম, ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন হচ্ছে যে আমরা এমন কোনো মেথড অ্যাপ্লাই করব যার মাধ্যমে আমাদের মডেলের যে অ্যাকুরেসি লস যেটা হওয়া উচিত, যে একটা হচ্ছে অ্যাকচুয়াল মানে যেটা আপনার ট্রু, মানে যেটা হওয়া উচিত ডিজায়ার্ড, আর একটা হচ্ছে অ্যাকচুয়াল যেটা হচ্ছে আমাদের মডেল থেকে প্রিডিকশন হচ্ছে, এই দুইটার মধ্যেকার ইরোরটাকে সে বের করে দেয় যেন আমরা সামনের দিকে আসলে ইরোরটাকে কমিয়ে আমাদের প্রিডিক্টেড রেজাল্টটাকে ভালো করতে পারি। এই কাজটাই ম্যাক্সিমাম লাইভলিহুড করে। তো এইটার জন্য আমাদের আহ রিগ্রেশনের জন্য কিছু মেথড আছে, ইরোর আমরা চিন্তা করি। কিছু হচ্ছে আমাদের ক্লাসিফিকেশনের জন্য বাইনারি ক্রস এন্ট্রপি, ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি, এরকম আরো বেশ কিছু মেথড আছে। এগুলা সবই আসলে কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম লাইভলিহুডের মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, এই ছিল এই যে ম্যাক্সিমাম লাইকলিহুড ক্রস এন্ট্রপি, এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছি ডিটেলস। এখানে থিওরিটিক্যালি বলা আছে, আমরা কিন্তু এক্সাম্পল সহকারে আপনাদের বলার চেষ্টা করেছি। হোয়াট লস ফাংশন টু ইউজ, দিস টার্ম ইজ ইম্পর্টেন্ট। আমরা কখন কোথায় কোন ধরনের লস ফাংশন ইউজ করবো, মূলত আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি। আমরা কখন কোথায় কোন ধরনের লস ফাংশন ইউজ করতে পারি। আমরা কিন্তু এর আগে যখন আমরা ডিপ লার্নিং দেখেছি তখন কিন্তু কোন ধরনের লস ফাংশন কখন ইউজ করা যায় আমাদের কিন্তু ধারণা আছে। যেমন রিগ্রেশন প্রবলেমের ক্ষেত্রে, রিগ্রেশন প্রবলেমের ক্ষেত্রে আমরা কি করি, আউটপুট লেয়ারে কিন্তু ওয়ান নোড উইথ লিনিয়ার অ্যাক্টিভেশন ইউনিট, আমরা কিন্তু একটা নোড ইউজ করি, তাই না? এবং সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন টাইপের লস ফাংশন ইউজ করতে, এমএসই মানে মিন স্কোয়ার্ড ইরোর, মিন অ্যাবসলিউট ইরোর, এরকম বেশ কিছু ইরোর টেকনিক আছে, আমরা সেগুলোকে ইউজ করি। এটা জেনারেল ট্রেন, কিন্তু এগুলাই করতে হবে নট নেসেসারি, আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার অবস্থায় চেঞ্জ করতে পারি। তো রিগ্রেশন প্রবলেমের জন্য আমরা কিন্তু একটা নোড ইউজ করবো এবং হচ্ছে লস ফাংশন এই টাইপের একটা ইউজ করতে পারি, এর বাইরেও করতে পারি, আমরা দেখবো না। বাইনারি ক্লাসিফিকেশনের জন্য আমরা কি করি, বাইনারি ক্লাসিফিকেশনে আমাদের নোট কটা থেকে আউটপুটে একটাই, এবং সেক্ষেত্রে সিগময়েড ইউজ করতে পারি। এবং নর্মালি হচ্ছে এখানে ক্রস এন্ট্রপি ইউজ করা হয়, এবং আমরা এখানে বাইনারি ক্রস এন্ট্রপি ইউজ করি, স্পেশালি বাইনারি ক্রস এন্ট্রপি ইউজ করতে হবে এখানে বাইনারি ক্লাসিফিকেশনের জন্য। এবং সেটা আসলে একটা লগারিদমিক লস, আমরা কিন্তু অলরেডি দেখেছি এটা কিন্তু লগারিদমিক লস, তাই না? এই যে লগ লস, এটা ইউজ করে, সে কারণে এটা লগারিদমিক লস, লগারিদমিক লস আসলে। ঠিক আছে, ওই জন্য এটার নাম বলছে যে লগ লগ লস বা লগারিদমিক লস। মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনের জন্য আমরা কিন্তু হচ্ছে যতগুলা ক্লাস ততগুলা নোড ইউজ করি। দেখেন লেখা আছে ওয়ান নোড ফর ইচ ক্লাস, তার মানে যদি 10টা ক্লাস হয় 10টা নোড হবে, 3টা ক্লাস হলে 3টা নোড হবে, তাই না? এই যে সফটম্যাক অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করি, এবং এখানে আমরা ক্রস এন্ট্রপি ইউজ করি, এবং স্পেশালি ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি ইউজ করি। এটাকে লগারিদমিক লস যেটা এখন দেখে আসলাম। তো এই ফাংশন গুলা আমরা আসলে লসের ক্ষেত্রে ইউজ করি, এবং কিভাবে ইউজ করতে পারি আমরা এখানে আসলে ওই ফর্মুলা গুলা, ম্যাথামেটিক্যাল ফর্মুলা গুলাকে কিভাবে আমরা হচ্ছে পাইথনে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা লেখা আছে। এইটা যদি আপনারা নিজেরা করতে চান তাহলে করতে পারেন, আমরা তো বিল্ট ইন পেয়েই যাব। আমরা আমাদের মডেলের মধ্যে এই ভ্যালু গুলা, সরি প্যারামিটার গুলার ভ্যালু যদি আমরা এইভাবে দিয়ে দিই অটোমেটিকলি পেয়ে যাব। ঠিক আছে, তো আলটিমেটলি ওটা রান আপাতত দরকার পড়ছে না, যদি আপনাদের লাগে, মানে আমরা এখানে যে ক্যালকুলেশন গুলা করলাম না, এই ক্যালকুলেশন গুলা ওইভাবে দেওয়া আছে, যদি কোড করে কেউ করতে চায় তাহলে সে করতে পারে, হ্যাঁ? ওইটাই বলা আছে। এরপরে দেখেন আমরা আসলে আহ একেবারে এক্সাক্ট পয়েন্টে যাচ্ছি এখন, লস ফাংশন এন্ড রিপোর্টেড মডেল পারফরমেন্স। আমরা এখানে আসলে কি করতে পারি, দেখেন আমরা কিন্তু আমাদের কোডিং এ একটা জিনিস আপনাদের দেখাই, এইটা না,
আসছি আমরা ওই জায়গায় আবার। আচ্ছা, এটা আসবে, যখন আসবে আমি বলছি, এটা আপাতত একটু বলি। এটা হচ্ছে দেখেন, আমাদের আমরা যখন মডেলকে ফিট করাই তখন কিন্তু আমাদের মডেল কম্পাইলেশনের সময়, মডেল ফিট করার আগে মডেল কম্পাইল করি, তাই না? তো মডেল কম্পাইলের সময় আমরা কিন্তু লস ইউজ করি এবং ম্যাট্রিক ইউজ করি। তো লসটা কিসের জন্য ইউজ হয়, ম্যাট্রিক কিসের জন্য ইউজ হয়, আমরা কোডিং যখন দেখবো তখন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। লস ইউজ করি হচ্ছে আমরা যে অপটিমাইজারটা ইউজ করি, এসজিডি, স্টোকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, সেই স্টোকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টের অপটিমাইজারটা ইরোরটাকে কিভাবে নিয়ে কাজ করবে, সেই ইরোরটা ক্যালকুলেশন করার জন্য কোন মেথড ইউজ হবে সেটা নিয়ে কাজ করবে। এই লস মানে হচ্ছে অপটিমাইজারের লস, আর ম্যাট্রিক মানে হচ্ছে আপনি যে টোটাল মডেলটা রান করছেন সেই মডেলের অ্যাকুরেসি বা রেজাল্ট। দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। আমাদের একই কম্পাইল মেথডের মধ্যে আমরা লসও ইউজ করি, আবার হচ্ছে ম্যাট্রিকেও ইউজ করি। ম্যাট্রিকের ক্ষেত্রেও লসের নামও দিতে পারি, সাধারণত আমরা দিই না, কিন্তু আজকে টেস্ট করে দেখবো যেন আপনি বুঝতে পারেন। ইচ্ছা করলে দেওয়াও যেতে পারে, অনেক ক্ষেত্রে লাগতে পারে। তো লস হচ্ছে আসলে আমরা যে অপটিমাইজারটা ইউজ করছি সেই অপটিমাইজারটা লস, এর মাথায় রাখতে হবে। আমরা যে অপটিমাইজার ইউজ করছি, যেমন অ্যাডাম, বা হচ্ছে আমরা এনপ্রপ, বা হচ্ছে আমরা এইচজিডি, এই এখানে কিন্তু এইচডিডি দেখানো হবে যেহেতু আমাদের কাজ করার সুযোগটা বেশি ওখানে। তো এই আমাদের অপটিমাইজারের যে লস, সেই লসটা কিন্তু আমরা লস ফাংশন দিয়ে মেজার করি। আর ম্যাট্রিকের মধ্যে যেটা ইউজ করি সেটা কিন্তু টোটাল প্রজেক্টের বা টোটাল মডেলের পারফরমেন্সটা বোঝায়। এই দুটো মাথায় রাখতে হবে, লস মানে হচ্ছে অপটিমাইজারের লস, আর ম্যাট্রিকের মধ্যে যেটা ইউজ করি সেটা হচ্ছে টোটাল মডেলের পারফরমেন্স। তো এই হচ্ছে লস আর ম্যাট্রিকের মধ্যে পার্থক্য। আমরা এখন রিগ্রেশনটা দেখার চেষ্টা করি, রিগ্রেশনটা আসলে কিভাবে কাজ করে। তো রিগ্রেশনের জন্য আমরা কি করতে পারি, খুব সহজেই দেখেন, আমরা একটা ডেটা সেট তৈরি করতে হবে। দেখেন আমাদের এই বইতে আহ, প্রায় সকল ক্ষেত্রেই আপনার হচ্ছে ডেটা সেট তৈরি করে নেওয়া হচ্ছে। ডেটা সেট তৈরি করে নেওয়া হচ্ছে এই কারণে, যেন আমরা যেহেতু অ্যাডভান্স জিনিসপত্র দেখছি, কোনো একটা ডেটা সেট নিয়ে যদি কাজ করি, ওই ডেটা সেটের ওই ডেটাগুলো কিন্তু ফিক্সড। আপনি ইচ্ছা করলেও সেটা কিন্তু কমপ্লেক্স করা যাবে না, ডেটা সেট তো ফিক্স। তো আমাদের এইখানে কিন্তু হচ্ছে যে আমরা যখন ডেটা সেট তৈরি করবো, ডেটা সেটের মধ্যে নয়েজ বাড়িয়ে কমিয়ে, লেভেল কমিয়ে বাড়িয়ে আমরা কিন্তু সেটাকে ইজি কমপ্লেক্স করতে পারি। তাহলে আমাদের রেজাল্টের অবস্থাটা কিরকম হইতে পারে আমরা কিন্তু সেটা নিজেরাই চেঞ্জ করতে পারবো, নিজেরা টেস্ট করে করে দেখতে পারবো। সেই কারণেই কিন্তু আসলে আমাদের এই ডেটা সেটটা নিজ থেকেই তৈরি করা হচ্ছে। যেমন গত লেকচারে আমরা কিন্তু ক্লাসিফিকেশনের জন্য ডেটা সেট তৈরি করেছিলাম, তো ইচ্ছা করলেও কিন্তু সেগুলাকে কমপ্লেক্সিটি কমিয়ে বাড়িয়ে দিতে পারছিলাম। তো এখানে আমরা রিগ্রেশনের জন্য একটা হচ্ছে এই যে মেক রিগ্রেশন ফাংশন দিয়ে একটা ডেটা সেট তৈরি করব। দেখেন কি লেখা আছে, দিস ফাংশন উইল generate example from a simple regression problem with a given number of input variable, statistical noise and other properties। আপনি কতগুলো ইনপুট ভেরিয়েবল দিয়ে করতে চাচ্ছেন, কি পরিমাণ নয়েজ আপনি এখানে অ্যাড করবেন, সেগুলো কিন্তু অ্যাড করতে পারেন। We will use this function to define a problem that has 20 input features। মানে আমরা এই রিগ্রেশনের যে প্রবলেমটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেটার জন্য যে ডেটা সেট তৈরি করব সেখানে 20টা ফিচার, এর মধ্যে 10টা ফিচার মিনিংফুল আর 10টা ফিচার হচ্ছে রিলিভেন্ট। রিলিভেন্ট মানে হচ্ছে রিডান্ডেন্ট। আমরা 10টা ফিচার ইউজ করছি, সরি 20টা ফিচার ইউজ করছি, তার মধ্যে 10টা একবারে পুরোটাই ডিফারেন্ট, মানে যেগুলো আসলে মিনিং আছে, আর বাকি 10টা কিন্তু হচ্ছে রিলিভেন্ট, মানে এই 10টার সাথে সঙ্গতিপূর্ণ। তার মানে এখানে কিন্তু অযথাই 10টা ইনক্লুড করা হয়েছে, যেন হচ্ছে আপনার বিষয়গুলা আপনার কন্ট্রোলের মধ্যে রাখার জন্য, যে নয়েজটা কিভাবে আমরা রাখতে পারি সেটা। এই টোটাল অফ 1000 এক্সাম্পল উইল বি র্যান্ডমলি জেনারেটেড, 1000 টোটাল এক্সাম্পল থাকবে। তো আমরা এটাকে যদি ডেভেলপ করতে চাই, তাহলে দেখেন মেক রিগ্রেশন, এই যে 1000টা স্যাম্পল, ফিচার হচ্ছে 20টা, নয়েজ হচ্ছে 0.1। এই নয়েজটা আসলে কি ডিটারমাইন করে, আর র্যান্ডম স্টেট হচ্ছে পুরো ডেটা সেটের যেন ডিস্ট্রিবিউশনটা একই লেভেল থেকে হয় সেটার জন্য। আমি আপনাদের একটা ফিগার দেখাই যে এই নয়েজটা আসলে কি। এই নয়েজ দিয়ে কিন্তু আমরা কমপ্লেক্সিটি ডিটারমাইন করতে পারি। যেমন দেখেন, এইটা হচ্ছে একটা ইমেজ, যেই এইখানে এই নয়েজের আমরা যে ফাংশনটা ইউজ করছি মেক রিগ্রেশন, এই মেক রিগ্রেশনের মধ্যে যদি আপনি নয়েজের লেভেল কম বেশি করেন তাহলে কি হইতে পারে, যখন নয়েজ জিরো আমরা কিন্তু রিগ্রেশন করবো, তাই না?
ধরেন যে এইটা দেখেন, রিগ্রেশন মানে কি, আমি হচ্ছে কোন একটা পার্টিকুলার অবস্থায় ভ্যালু কত, কন্টিনিউয়াস ভ্যালু কত সেটা বের করবো, আমরা কিন্তু সেগুলো জানি। যেমন এটা একটা এক্সাম্পল, ধরেন যে আপনার নয়েজ একেবারে জিরো, তার মানে কি আপনার লাইনটা একেবারে অরিজিনালি যেদিক দিয়ে যাওয়া উচিত সেদিক দিয়েই গেছে, এবং ডেটা সেটটা খুবই সিম্পল, যেখানে কোনো নয়েজ নাই, তার মানে কি লাইনটা কিন্তু এদিক দিয়েই গেছে। এটা যদি নয়েজ জিরো হয়, দেখেন নয়েজ 0.1 মানে খুবই কম নয়েজ, সেক্ষেত্রেও কিন্তু একেবারেই কাছাকাছি, মানে খুবই কাছাকাছি। নয়েজ ওয়ান, এখানেও কিন্তু কোনো চেঞ্জ পাচ্ছি না। নয়েজ 10, এবার দেখেন কিছুটা কিন্তু আসলে চেঞ্জ লক্ষ্য করা যায়। লক্ষ্য করা যায় মানে হচ্ছে লাইনটা কিন্তু সবাইকে একেবারে এক্স্যাক্টলি সেম অবস্থায় নিয়ে যায় নাই, লাইন একটা টানা হয়েছে, আসলে কি সম্ভব হতো না? সম্ভব, বেশ তো সম্ভব না। তো এটা হচ্ছে যতটা মিনিমাইজ করা যায় সেভাবে মিনিমাইজ করেই কিন্তু রিগ্রেশন লাইনটা প্লট করা হয়েছে। যদি নয়েজ 50 হয় তাহলে কিন্তু দেখেন আরো বেশি, 10 থেকে 50। যদি 100 হয় তাহলে কত স্ক্যাটার্ড। তো এই নয়েজ লেভেলটা আমরা কম বেশি করে কি করতে পারি, আমাদের প্রবলেমের কমপ্লেক্সিটি বাড়িয়ে দিতে পারি, কমিয়ে দিতে পারি। এই জন্যই কিন্তু মূলত এই যে মেক রিগ্রেশন ফাংশনটাই নয়েজ দেওয়া আছে। আপনি স্ট্যাটিস্টিক্যাল নয়েজ কত বাড়াবেন কমাবেন সেটা আপনার হাতে। তা আমরা যে ডেটা সেট নিয়ে কাজ করব সেটা এইটা, ঠিক আছে? তো দেখালাম আপনাদের এইটা। এরপরে হচ্ছে আমরা এই ডেটা সেটটা তৈরি করব, এক্স এর মধ্যে থাকবে ইনপুট আর ওয়াই এর মধ্যে আউটপুট, টোটাল অবজারভেশন হচ্ছে 1000। আমরা এটাকে স্ট্যান্ডার্ড স্কেলার দিয়ে এটাকে স্ট্যান্ডার্ডাইজ করে নেব, স্কেলটা যেন ঠিক থাকে, ঠিক আছে? এটা করতেও হবে নট নেসেসারি, আমরা হচ্ছে ডিস্ট্রিবিউশনটা যদি ঠিকঠাক করে নিতে পারি আমাদের রেজাল্টটা অনেক ক্ষেত্রে ভালো হওয়ার কথা আমরা জানি। আমরা এখানে করে নিলাম, এটা করা একেবারে জরুরি তাও না, করলে রেজাল্টটা ভালো আসতে পারে, সেই কারণে আমরা স্ট্যান্ডার্ড স্কেলার এখানে ইউজ করেছি। আমরা এগুলো জানি, অনেক আগে করে আসছে এগুলো, তাই না? স্ট্যান্ডার্ড স্কেলার এখানে ইউজ করলাম, ঠিক আছে? নর্মালাইজ করলাম, গসিয়ান ডিস্ট্রিবিউশন ফর্মে। এরপরে 500টা ট্রেইন ডাটা, 500টা টেস্ট ডাটা আমরা ডিফাইন করলাম 1000টার মধ্যে। এরপরে হচ্ছে আমরা মাল্টি লেয়ার পারসেপ্ট্রন অ্যাড করছি, আমাদের একটা হিডেন লেয়ার। আমরা টোটাল ইয়েতে চলে যাই, আমরা হচ্ছে কোডিং এ চলে যাই সরাসরি। দেখেন এইটা হলো সেই কোড, 4.14 লিস্টিং। এটা হচ্ছে এমএলবি ফর রিগ্রেশন উইথ এমএসি লস ফাংশন। এখানে হচ্ছে এমএসি লস ফাংশন মানে হচ্ছে মিন স্কোয়ার্ড ইরর, এটা নিয়ে কাজ করা হচ্ছে। তো মেক রিগ্রেশন আমরা হচ্ছে এটা দিয়ে ডেটা সেটটাকে তৈরি করব। স্ট্যান্ডার্ড স্কেলার এটা তো আমাদের লাগবে, ওই যে আমরা নর্মালাইজ করবো সেই কারণে। সিকোয়েন্সিয়াল এটা আমাদের এমএলবির জন্য লাগবে, নতুন লেয়ারের জন্য ডেন্স এসজিডি, এটা আমরা দেখেছি কতদিন স্ট্যাটিস্টিক্স গ্রেডিয়েন্ট ডিসেন্ট অপটিমাইজার নিয়ে কাজ করতে যাচ্ছি। এটা হচ্ছে আমরা ওয়ার্নিংটাকে তুলে দেওয়ার জন্য। আর এখানে হচ্ছে যে মেক রিগ্রেশন এতক্ষণ ধরে যেটা বললাম, যে 1020টা ফিচার, নয় 0.1, স্ট্যান্ডার্ডাইজ করলাম, মানে নর্মালাইজ করলাম, কোশ্চেন ডিস্ট্রিবিউশনে নিয়ে আসলাম, বলে রেজাল্ট একটু ডেটা সেটটা ঠিকঠাক থাকে, রেজাল্ট গুলা প্রিডিক্টেড রেজাল্ট ভালো হয়, সেই কারণে আমরা 1000টার মধ্যে 500 ভ্যালু নিয়ে ট্রেন করছি, 500 নিয়ে টেস্ট করছি। এরপরে দেখেন ট্রেন এক্স, টেস্ট এক্স, ট্রেন ওয়াই, টেস্ট ওয়াই, আমরা এর মধ্যে ট্রেন টেস্ট নিয়ে নিলাম। এরপরে আমরা হচ্ছে এখানে একটা মাল্টিলেয়ার পারসেপট্রনের আর্কিটেকচার ডেভেলপ করছি। এখানে হচ্ছে এটা হিডেন লেয়ার। হিডেন লেয়ারে দেখেন, হিডেন লেয়ারের ইনপুট ডাইমেনশন কত, ইনপুট লেয়ারের নাম্বার অফ নোড হচ্ছে এই যে ফিচার যেহেতু 20টা, ইনপুট ডাইমেনশন 20টা। আমরা হিডেন লেয়ারে নোড দিচ্ছি 25টা, ইচ্ছে করলে কম বেশি করতে পারি, কিন্তু এই 20 আর এই 20 চেঞ্জ হওয়ার না, যেহেতু ইনপুট ফিচার 20টা আপনাকে 20টাই দিতে হবে। অ্যাক্টিভেশন ভ্যালু আর কার্নেল ইনিশিয়ালাইজার কি ইউনিফর্ম ইউজ করা হচ্ছে। আউটপুট লেয়ারে ডেফিনেটলি যদি আমরা সেটা রিগ্রেশন হয় একটা নোডই থাকে, আর অ্যাক্টিভেশন লিনিয়ার। এরপরে এসজিডির মধ্যে আমরা হচ্ছে এই যে অপটিমাইজারের মধ্যে প্যারামিটার দিলাম, লার্নিং রেট 0.01, মোমেন্টাম 0.9, এটাই আমরা দেখেছি গতদিনও, এটা আমাদের মানে মোটামুটি ভাবে দেখে কাজ করেছিলাম। লস, এই লস হচ্ছে মিন স্কোয়ার এরর, দিস ইজ দা মেইন পার্ট অফ দিস চ্যাপ্টার। আমরা মিন স্কোয়ার এরর নিয়ে কাজ করছি। এটা কিন্তু মূলত এই লসটা অপটিমাইজারের লস, বি কেয়ারফুল, এটা খেয়াল করেন, এটা কিন্তু অপটিমাইজারের লস, এটা কিন্তু মডেলের লস না, অপটিমাইজারের লস। যদিও মডেলের লসটা পরোক্ষভাবে অপটিমাইজারের
লসের উপরে ডিপেন্ডেন্ট। মডেলের লস অপটিমাইজারের লসের উপরে ডিপেন্ডেন্ট, কিন্তু টু থিংস আর ডিফারেন্ট। একটা হচ্ছে অপটিমাইজারের লস, আমরা যে এসজিডি ইউজ করছি তার লস ফাংশন হচ্ছে মিন স্কোয়ার ইরর ক্যালকুলেট করবো। আর যদি আমরা হচ্ছে টোটাল মডেলের পারফরমেন্স মেজার করতে যাই, এরপরে ম্যাট্রিকের মধ্যে সেটা দিতে হবে, আমাদের আছে সামনে দেখছি। এরপরে আমরা হচ্ছে হিস্টোরি দেখবো, যেহেতু গ্রাফ দিয়ে ট্রেন এক্স ট্রেন ওয়াই এবং ভ্যালিডেশনের জন্য টেক্সট এক্স টেস্ট ওয়াই আমরা 100 রিপোর্ট চালাবো। এরপরে আমরা হচ্ছে মডেলটাকে ইভ্যালুয়েট করছি ট্রেন এক্স ট্রেন ওয়াই দিয়ে। এরপরে হচ্ছে আমরা ইভ্যালুয়েট করছি টেস্ট এক্স টেস্ট ওয়াই। ট্রেনের জন্য এমএসসি রেজাল্ট কত, টেস্টের জন্য কত, এইটা আমরা বের করতে চাচ্ছি। এরপরে আমরা হচ্ছে গ্রাফ যদি দেখি, খুব সহজেই আমরা কিন্তু এই গ্রাফটা পেয়ে যাব। এই যে আমাদের এইখানকার ট্রেনের লস হচ্ছে 0.03, আর টেস্টের লস হচ্ছে 0.01। বেশ ভালো অবস্থায়, কেননা নয়েজই তো নাই, রেজাল্ট তো ভালো আসবে। 0.1 মানে নয়েজলেস অনেকটা। এই যে এরকম অবস্থা, রেজাল্ট তো খারাপ আসার সম্ভাবনা খুব কম। তো এখানে হচ্ছে এইটা আমরা যদি গ্রাফিক্যালি প্লট করি, ব্লু কালারটা হচ্ছে ট্রেনের জন্য আর অরেঞ্জ কালারটা হচ্ছে টেস্টের জন্য। এটা আমরা জানি, নতুন কিছু না, পুরাতন। তাহলে আমরা নতুন একটা ডেটা সেট তৈরি করলাম, করে আমরা লস ফাংশন মিন স্কোয়ার ইরর দিয়ে কেমন রেজাল্ট হবে সেটা দেখলাম। এটা গেল একটা কেস। এরপরে দেখেন আমরা বইয়ের সাথে আগাই। মিন স্কোয়ার্ড ইরর লস, এইটা কি? এটা তো করলাম অলরেডি, এটাই ছিল সেই কোড। এরপরে দেখেন আমরা আরেকটা লস ফাংশন ইউজ করতে চাই। আমরা তো মিন স্কোয়ার্ড করলাম, বইয়ের সাথে রেজাল্ট ভ্যারি করতে পারে, এটাই হলো মিন স্কোয়ার্ড লগারিদমিক লস। এটা কি হতে পারে? আমরা এখন ওই যেই জায়গায় দেখেন, এই যে এখানে এই লসের ক্ষেত্রে কি ইউজ করেছিলাম? মিন স্কোয়ার্ড লগারিদমিক লস। আমাদের এই কোডে কি ছিল খেয়াল করেন, এইটা ছিল তাই না? মডেল কম্পাইল মিন স্কোয়ার্ড ইরর, এটা কিন্তু লস, অপটিমাইজারের লস। আমি বারবার বলছি মিন স্কোয়ার্ড ইরর। আমরা এখন যে জায়গায় চেঞ্জ করব সেটা হচ্ছে এই লসের জায়গায় মিন স্কোয়ার্ড দিব না, মিন স্কোয়ার্ড লগারিদমিক ইরর দিব। এটা আরেকটা ইরর মেথড লস ক্যালকুলেট করার। এবং ম্যাট্রিক মানে মডেলের লসটা বের করার জন্য এমএসি ইউজ করবো, মিন স্কোয়ার্ড ইরর। দেখেন খেয়াল করেন, এইটা কিন্তু হচ্ছে অপটিমাইজারের লস, আর এটা হচ্ছে মডেলের লস, যেটা আমরা প্রথমে দেখেছিলাম। এই যে এই জায়গায় এই লস, এই লসের এই লসটা হচ্ছে মডেলের লস। আর এই ম্যাট্রিকের মধ্যে যেটা লস বা অ্যাকুরেসি, এখানে যেহেতু রিগ্রেশন লস দিয়ে মেজার করা হবে, এটা কিন্তু মডেলের লস, যেটা আমরা এই যে এখন দেখছি। এই যে মিন স্কোয়ার লগারিদমিক ইরর এই লসের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। আর এইখানে মডেলের পারফরমেন্সটা জানার জন্য এমএসি ইউজ করা হচ্ছে। এইটা নিয়ে যদি আমরা কাজ করি কি হতে পারে দেখেন তো, শুধু ওই জায়গাতেই চেঞ্জ করুন। এইটা হলো সেইটা, এই যে মিন স্কোয়ার্ড লগারিদমিক ইরর। এইটা আমাদের কোথায় কোথায় চেঞ্জ নিয়ে আসবে দেখেন, আমি একটু দেখাই। মডেল কম্পাইলে যে এই জায়গাটাই, মডেল কম্পাইল লস মিন স্কোয়ার্ড লগারিদমিক ইরর, এটা হচ্ছে অপটিমাইজারের লস, আর এটা হচ্ছে মডেলের লস। অপটিমাইজারের লস মিন স্কোয়ার্ড লগারিদমিক ইরর, আর মডেলের লস হচ্ছে এমএসি মিন স্কোয়ার্ড ইরর। এইটা যদি আমরা রান করি এভরিথিং ইজ সেম, তাহলে ওই জায়গাটাই চেঞ্জ করেছি। তাহলে এটা হচ্ছে আমাদের, আচ্ছা রেজাল্টটাকে দেখে নিই। এখানে আমাদের ট্রেনিং এর জন্য মডেলের রেজাল্ট হচ্ছে 0.15, আর টেস্টিং এর জন্য 0.178। ঠিক আছে। আর মিন স্কোয়ার্ড লগারিদমিক লস যেটা হচ্ছে অপটিমাইজারের লস, সেটা হচ্ছে এই গ্রাফ, ব্লু কালার হচ্ছে ট্রেন আর টেস্ট হচ্ছে অরেঞ্জ। আর মডেলের যেটা লস মিন স্কোয়ার্ড ইরর, সেটা হচ্ছে এইটা। দুটো কিন্তু আলাদা। প্রথমটা যেটা মিন স্কোয়ার্ড লগারিদমিক ইরর লস, এটা হচ্ছে অপটিমাইজারের লস। আর মিন স্কোয়ার্ড ইরর যেটা নিচে, এটা কিন্তু মডেলের লস। এইভাবে কিন্তু আমরা সেগুলাকে আলাদা করে দেখতে পারি। ঠিক আছে। এরপরে দেখেন আমরা চলে আসি
ওটাই দেখাচ্ছে বইয়ে। মিন অ্যাবসোলিউট এরর লস, আপনি যদি মিন অ্যাবসোলিউট এরর লস নিয়ে এবার দেখতে চান যে কি হতে পারে, তাহলে আমরা এই the model can be updated to use the mean absolute error loss দেখেন তো, এবং লস ফাংশন and keep the same configuration for the output layer। আউটপুট লেয়ার সব ঠিক থাকবে। এই জায়গায় আমাদের মিন, দেখেন কি ছিল একটু দেখি, এটা আমাদের এটা ছিল হচ্ছে মিন স্কোয়ার লগারিদমিক এরর। সেই জায়গায় আমরা এখানে মিন অ্যাবসোলিউট এরর নিয়ে আসবো। আর এখানে তো এমএসসি এমএসসি রাখলাম, আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আপনি অপটিমাইজারের লস মেজার করার জন্য কি রাখবেন, টোটাল মডেলের লস মেজার করার জন্য কি রাখবেন, সেটা আপনার ইস্যু। এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছে। এইটা যদি আমরা করি, সবকিছু যদি ঠিক রেখে, তাহলে এটা হচ্ছে, এটা 4.17 দেখেন, এই যে এম এ মিন অ্যাবসলিউট এরর লস দিয়ে কাজ করা হচ্ছে। শুধু এই জায়গায় চেঞ্জ করা হচ্ছে, এইটার হচ্ছে এই যে লসের ক্ষেত্রে এর আগে লগারিদমিক লস ছিল, এটা হচ্ছে আমরা অ্যাবসলিউট এরর দিয়ে সেটাকে চিন্তা করছি, এটা অপটিমাইজারের লস। আর মডেলের লস তো এমএসসি আছে, এটা অপটিমাইজারের লস। তো এইটা যদি দিয়ে আমরা রেজাল্ট বের করি, তাহলে হচ্ছে আমাদের ট্রেনিং এরর হচ্ছে 0.002, টেস্টের এরর হচ্ছে 0.002। রেজাল্ট কিন্তু অনেকটাই ইমপ্রুভ করেছে, আগের থেকে ইমপ্রুভ করেছে, যদি আগেও কম ছিল কিন্তু এখন আরো কম ট্রেন টেস্টের অবস্থাটা। এবং আপনি যদি আহ এই জায়গাটা একটু খেয়াল করেন, সেটা হচ্ছে আমাদের অপটিমাইজারের যে ইরোর, এবং এখানে কিভাবে চিনতে হবে, কোথায় কোন অবস্থায় থামতে হবে, এগুলো কিন্তু আমরা আগে কথাবার্তা বলেছি। যে আমাদের ট্রেন এবং টেস্টের কি অবস্থা হচ্ছে লসের, আমাদের বাইস ভেরিয়েন্স ট্রেড অফটা আসলে মেনটেন করতে হবে, এবং কোথায় কত ইপোকে যে আমাদের থামছে টোটাল 100 এর মধ্যে, সেটা কিন্তু আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এবং কিছু বাম্প দেখা যাচ্ছে, পরের দিকে আবার ঠিক হয়ে গেছে। আর আপনি যদি হচ্ছে টোটাল, এটা কিন্তু অপটিমাইজারের, আর এইটা হচ্ছে মডেলের। অপটিমাইজারের হতে পারে, কিন্তু মডেলের অ্যাকুরেসি কিন্তু অনেক ভালো, ঠিক আছে, সেটা মাথায় রাখতে হবে। তো আমরা এই পর্যন্ত যা দেখলাম, 3টা প্রোগ্রাম দেখেছি, আমরা 3 ধরনের ইরোর ইউজ করেছি। এবং স্পেশালি আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে, আমাদের যে কনসেপ্টটা দেখলাম সেটা হচ্ছে আমাদের অপটিমাইজারের লস ফাংশন একটা, আর হচ্ছে মডেলের পারফরমেন্সের জন্য লস ফাংশন আরেকটা, এই দুইটা দিয়ে আমরা কিন্তু মেজার করার চেষ্টা করেছি। এরপরে দেখেন, লস ফাংশন আমরা এতক্ষণ পর্যন্ত কিভাবে ইউজ করতে পারি সেটা কিন্তু রিগ্রেশনের জন্য দেখলাম। ক্লাসিফিকেশনের জন্য এখন দেখা শুরু করবো। প্রথমেই যেটা করব সেটা হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশনের জন্য। বাইনারি ক্লাসিফিকেশনের লস ফাংশনটা আমরা কিভাবে ইউজ করতে পারি এটা একটু দেখি প্রথমে। তো বাইনারি ক্লাসিফিকেশনের লস ফাংশন ইউজ করার জন্য দেখেন, আমাদের একটা ডেটা সেট তো ক্রিয়েট করতেই হবে। দ্য প্রবলেম ইজ অফেন ফাংশন ফ্রেমড অ্যাজ এ প্রিডিক্টিং এ ভ্যালু 0 and 1। বুঝতেই পারছেন, আমরা বাইনারি করলে তো আউটপুট আমাদের আইদার 0 or 1ই হবে, তাই না? তো এখানে যেটা আছে, আমরা একটা নতুন ডেটা সেট তৈরি করব। উই উইল জেনারেট এক্সাম্পল ফ্রম দ্য সার্কেলস টেস্ট প্রবলেম ইন sklearn as the basic for this investigation। এই ইনভেস্টিগেশনের জন্য আমরা একটা সার্কেল টাইপের ডেটা সেট তৈরি করতে যাচ্ছি। দ্য সার্কেল প্রবলেম ইনভলভস স্যাম্পল drawn from two concentric circle on a two-dimensional plane। Two-dimensional plane মানে হচ্ছে, এটা আসলে ইনপুট ফিচার হচ্ছে দুইটা, where points on the outer circle belong to class 0, একটা ক্লাস 0 আর একটা হচ্ছে ক্লাস 1 এর। Statistical noise is added to the sample to add the ambiguity and make the problem more challenging to learn। ওই যে বললাম যে আমরা এখানেও কিন্তু স্ট্যাটিস্টিক্যাল নয়েজ অ্যাড করব। নয়েজ অ্যাড করে দেখবো যে আসলে প্রবলেমটা কি রকম কমপ্লেক্স হচ্ছে। আমি দেখাচ্ছি আপনাদের। আমরা এখানে 100 এক্সাম্পল ইউজ করব, এবং 10% স্ট্যাটিস্টিক্যাল নয়েজ মানে হচ্ছে 0.1, 20% মানে হচ্ছে 0.2, 30% মানে 0.3, 0.5 মানে 50%। এভাবে আমরা কিন্তু যোগ করে প্রবলেমটাকে তৈরি করতে পারি জটিল ভাবে। তাহলে স্যাম্পল হচ্ছে 1000, স্ট্যাটিস্টিক্যাল নয়েজ আমরা 10%, এবং র্যান্ডম স্টেট এটা ডিস্ট্রিবিউশনের জন্য ঠিক থাকে, সেভাবে করছি। আমরা যদি এই কোডটাকে এখানে রান করাই, তাহলে কি ঘটনা ঘটবে দেখেন। দেখেন এই কোডটা আমরা এখানে কি করেছি দেখেন। নয়েজ হলো, কোনো নয়েজ নাই এখানে, তার মানে নয়েজের লেভেল এই যে নয়েজ 0 0। আমরা এখানে এই সার্কেল প্রবলেমটাকে
একটা হচ্ছে জিরো গ্রুপের, মানে এইটা হচ্ছে জিরো গ্রুপের মেম্বার, আর মানে ব্লুটা জিরো গ্রুপের মেম্বার আর অরেঞ্জটা হচ্ছে ওয়ান গ্রুপের মেম্বার উইদাউট এনি নয়েজ, এখানে কোনো নয়েজ নাই। এটা কিন্তু সার্কেল প্রবলেম, এর মধ্যে অনেকগুলো এলিমেন্ট আছে কিন্তু তারা মিলিত হয়ে আসলে সার্কেল তৈরি করেছে। অনেকগুলো স্যাম্পল, 1000টা টোটাল স্যাম্পল আছে, তার মধ্যে মিলিত হয়ে তারা কিন্তু এরকম নয়েজ ফ্রি দুইটা লেভেল তৈরি করেছে। এখানে নয়েজ কিন্তু জিরো, মানে কোনো স্ট্যাটিস্টিক্যাল নয়েজ নাই। এখন আমরা নয়েজটাকে বাড়িয়ে দেখি। এটা দেখেন, এটা হচ্ছে উইথ নয়েজ 0.1, মানে 10% স্ট্যাটিস্টিক্যাল নয়েজ অ্যাডেড টু দ্য প্রিভিয়াস ডেটা সেট। দেখেন নয়েজ 0.1, 10% করলে এটা কিন্তু চলে আসছে। এবার কিন্তু একটার সাথে আরেকটা মিশে গেছে, এই যে নয়েজ আছে। আগেটা কিন্তু ফুললি সেপারেট ছিল, ডিস্ট্রিবিউশন করা অনেক সহজ ছিল, এখন কিন্তু কিছুটা কমপ্লেক্স হয়েছে। দেখেন আপনার ব্লুর মধ্যে অরেঞ্জ কিছুটা ঢুকে গেছে, অরেঞ্জের মধ্যে ব্লু ঢুকে গেছে, 10% নয়েজ চলে আসছে। আমরা যদি এটা দেখানোর জন্য আসলে নয়েজটা কিভাবে কাজ করছে সেটা, এখন যদি 20% নয়েজ আমরা অ্যাড করি তাহলে 0.2 দিতে হবে, যে নয়েজের ভ্যালু এখানে কিন্তু দেখা যাচ্ছে আগেরটা থেকে বেশি 20%। এখানে ব্লু অনেকটাই চলে আসছে ভেতরে, এই অরেঞ্জ গুলা অনেক বাইরে চলে গেছে। এখন যদি আরেকটা এক্সাম্পল দেখেন 50%, তাহলে কি অবস্থা? 50% হলে এই যে নয়েজ 0.5, একেবারে অনেকটা হেফাজত হয়ে গেছে। তো আমরা এভাবে নয়েজ কম বেশি করে কিন্তু আমাদের প্রবলেমের কমপ্লেক্সিটি কম বেশি করে ফেলতে পারি। তো যাই হোক, আমাদের এখানে যে টেস্ট গুলো করা হচ্ছে সেটা হচ্ছে এই 0.1 এর উপরে, মানে হচ্ছে 10% স্ট্যাটিস্টিক্যাল নয়েজ অ্যাড করে যেটা সেটা, এইটার উপরে টেস্ট করা হবে। ঠিক আছে, আমি ভেরিয়েশন গুলো দেখানোর জন্য আপনাদেরকে সেটা বলেছি। এখন দেখেন আমরা এখন যেটা করব, এই যে 10%, এটা কিছুটা ঢুকে গেছে, 10% নয়েজ আছে। এখন যদি আমরা এই কোডটাকে রান করতে যাই, এই যে বাইনারি ক্রস এনট্রপি লস, আমরা কিভাবে কাজ করব? দেখেন বাইনারি ক্রস এনট্রপির ক্ষেত্রে আমরা বুঝবেন এটা সহজভাবে বলাই, এই কোডটা দেখছি। এটাতে কি আছে দেখেন, এমএলপি ফর সার্কেলস প্রবলেম উইথ ক্রস এনট্রপি লস। ঠিক আছে, এখানে আমাদের আহ, সবকিছুই সেম। এই যে এইটা আমরা তো এখনই ফিগার তৈরি করলাম, তাই না? আমাদের ডেটা সেট তৈরি করলাম, 1000টা স্যাম্পল, নয়েজ হচ্ছে 10%, স্ট্যাটিস্টিক্যাল নয়েজ হ্যাড হচ্ছে র্যান্ডম ওয়ান। এইখানে এইটা হলো ডেটা সেট তৈরি করলাম, 2D ক্লাসিফিকেশন ডেটা সেট। আর এই জায়গায় আমাদের কিন্তু হচ্ছে মডেল কম্পাইল। মডেল কম্পাইল করে কি হচ্ছে, লস হচ্ছে বাইনারি ক্রস এনট্রপি। এই জায়গায় কিন্তু এটা দেখেন, এখানে খেয়াল করেন, আমরা কিন্তু এটা ক্লাসিফিকেশন করছি, ক্লাসিফিকেশনে আমরা বাই ডিফল্ট আমরা কিন্তু অ্যাকুরেসিতে মেজার করে অভ্যস্ত। এটা কিন্তু মডেলের পারফরমেন্স অ্যাকুরেসিতে মেজার করি, কিন্তু এই মডেলের মধ্যে যে অপটিমাইজারটা আছে, এই যে এসজিডি, এই যে ওপিটি মানে অপটিমাইজার এসজিডি, যেখানে লার্নিং রেট 0.01, মোমেন্টাম 0.9 করা আছে, সেইটার লসটা কিভাবে মেজার করবো? আমি কিন্তু আগে থেকে বলছি, টু থিংস আর টোটালি ডিফারেন্ট। একটা হচ্ছে অপটিমাইজারের লস, আর একটা হচ্ছে মডেলের লস বা অ্যাকুরেসি। আমরা লসটা মেজার করি হচ্ছে রিগ্রেশনের জন্য, কিন্তু অ্যাকুরেসি মেজার করি ক্লাসিফিকেশনের জন্য। তাহলে এটা যেহেতু বাইনারি ক্লাসিফিকেশন, আমরা এখানে ইউজ করলাম বাইনারি ক্রস এনট্রপি। ঠিক আছে, এটা অপটিমাইজারের লসটা কিভাবে মেজার করব সেটা, আর ম্যাট্রিক্স তো অ্যাকুরেসি সেটা আপনার বের করতে হবে। তো এই দুইটার গ্রাফে আমরা দেখবো, তাছাড়া সবকিছু আগের মতো, রিগ্রেশনের মধ্যে কোথাও চেঞ্জ নাই। এইখানে আমাদের হচ্ছে ইনপুট ডাইমেনশন কত, 2, এই যে বললাম এটা 2D, ওই জন্য 2। হিডেন লেয়ারের নোড দেওয়া হয়েছে 50, অ্যাক্টিভেশন রেলু, কার্নেল ইনিশিয়ালাইজার, হি ইউনিফর্ম। আউটপুট লেয়ারে একটা নোড, যেহেতু এটা বাইনারি ক্লাসিফিকেশন একটাই নোড হবে। আমরা যদি এইভাবে লস, বাইনারি ক্রস এনট্রপি, অপটিমাইজার এসজিডি ইউজ করি এবং ম্যাট্রিক্স এর অ্যাকুরেসি দিয়ে মেজার করি, তাহলে রেজাল্ট কত আসে আমরা দেখি একটু, এবং গ্রাফটা কি আসে। আমাদের ট্রেইন অ্যাকুরেসি হচ্ছে, এটা কিন্তু মডেলের পারফরমেন্স, এই ট্রেইনটা এটা হচ্ছে এইটা দিয়ে মেজার হচ্ছে অ্যাকুরেসি দিয়ে 0.838, আর টেস্টের জন্য 0.846। আমরা রেজাল্ট পাচ্ছি ভালোই। এবং এইখানে এই লসের যে বাইনারি ক্রস এন্ট্রপি ইউজ করলাম সেটার জন্য যে গ্রাফ সেটা হচ্ছে এইটা, আর এইখানে ম্যাট্রিক্সের জন্য যে অ্যাকুরেসি সেটা হচ্ছে এইটা। এর আগে রিগ্রেশনের ক্ষেত্রে কি ছিল, এখানে লসের জন্য যেটা ইউজ করছিলাম সেটা উপরে ছিল, আর ম্যাট্রিকের মধ্যে যেটা লস করেছিলাম সেটা কিন্তু নিচে ছিল, এখানেও তাই। কিন্তু আমাদের কনসেপ্ট হচ্ছে যে আমরা দেখে অভ্যস্ত হচ্ছে যে আমাদের রিগ্রেশনের ক্ষেত্রে লস দিয়ে দেখি, আর ক্লাসিফিকেশনের জন্য আমরা অ্যাকুরেসি দিয়ে দেখি ম্যাট্রিকটা, সেটাই বলা হচ্ছে। তো এখন যদি আমরা এটা দেখি যে বাইনারি ক্রস এন্ট্রপি,
আর এইটা হচ্ছে লস, আর এইটা হচ্ছে আপনার অ্যাকুরেসি। আমরা এর যদি একটু রেজাল্টটাকে কিরকম অবস্থায় আছে যদি দেখতে যাই, এই যে এর মতো আসছে, একটু দেখি। The plot shows that the training process converges well. The plot for loss is smooth given the continuous nature of the error between the probability distribution. তার মানে এখানে কিন্তু আমরা কিন্তু স্মুথ একটা রেজাল্ট পাচ্ছি। এটা হচ্ছে সুন্দর একটা অবস্থায় চলে আসছে, মোটামুটি আমরা থামাইতে পারি এসব জায়গাগুলো, এবং এটা স্মুথ, কোনো বাম্পিংও এরকম আমরা দেখছি না। ঠিক একইভাবে whereas the line plot of the accuracy shows bump, আমরা লার্নিং এর ক্ষেত্রে কিন্তু, সরি, আমাদের হচ্ছে লার্নিং এর ক্ষেত্রে ইরোডটার যেটা আপনার অপটিমাইজারের যে লস, সেটা কিন্তু স্মুথ আছে, কিন্তু আমাদের রেজাল্টের মডেলের যে অ্যাকুরেসি সেটা কিন্তু বাম্প করছে। দেখেন, একেবারে স্মুথ কিন্তু আসে নাই। ঠিক আছে, ওটাই বলছে এখানে। তো এইটা আমরা কিভাবে করতে পারি? এখন আমরা কিন্তু বাইনারি ক্রস এন্ট্রপি ইউজ করে অভ্যস্ত, তাই না? এই যে এটাই হচ্ছে সেই রেজাল্ট, এখানেও একই দেখাচ্ছে। আমরা কিন্তু আরেক ধরনের লস ফাংশন এখানে ইউজ করতে পারি কিনা। আমরা কিন্তু হলো বাইনারি ক্রস এন্ট্রপি ডিফল্ট এর আগে সবগুলো ইউজ করে আসছি, কিন্তু এই অপটিমাইজারের লসটাই আমরা কিন্তু বাইনারি ক্রস এন্ট্রপির জায়গায় অন্য কোনো লস ফাংশন ইউজ করতে পারি কিনা। আরেকটা ইউজ করা যায় হিঞ্জ লস। হিঞ্জ লসটা কি? অ্যান অল্টারনেট, এটা কিন্তু আমাদের সম্মত এর আগে ছিল না। অ্যান অল্টারনেটিভ টু ক্রস এন্ট্রপি ফর বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম ইজ দ্য হিঞ্জ লস ফাংশন। আসলে এটা সাপোর্ট ভেক্টর মেশিনের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু আমরা এটা ইউজ করে দেখতে পারি। এবং হিঞ্জ লসের যেটা কনসেপ্ট সেটা হচ্ছে আমাদের যে আউটপুটের লেভেল সাধারণত কয়টা ছিল? দুইটা, জিরো আর ওয়ান। কিন্তু হিঞ্জ লস যখনই আমরা ইউজ করতে যাব, আপনার জিরো লেভেলটাকে -1-এ নিয়ে আসতে হবে। এইটার ডিফারেন্সটাকে আরো বাড়ানোর জন্য, আরো ভালোভাবে যেন সে এইটাকে ক্লাসিফাই করতে পারে, সে কারণে দেখেন, ইট ইজ ইন্টেন্ডেড ফর ইউজ উইথ বাইনারি ক্লাসিফিকেশন হোয়ার দ্য টার্গেট ভ্যালু আর দ্য সেট -1-1। আমাদের 0-1 থেকে আমরা কিন্তু -1-1-এ যাবো, মানে জিরোটাকে -1-এ নিয়ে আসলাম। এটা হচ্ছে দুইটা আউটপুটের মধ্যে আরো বেশি ডিফারেন্সিয়েট ক্রিয়েট করার জন্য তৈরি করা হলো। The Hinge loss function encourages example to have the correct sign, assigning more error when there is a difference in the sign between the actual and predicted class value. আমরা আরো ভালোভাবে সেটাকে ডিফারেন্সিয়েট করতে পারবো সেই কারণে। এবং এই যে the target value must be modified to have values in set -1, 1। আমাদের টার্গেট ভ্যালু কি ছিল? 0 আর 1। কিন্তু আমরা এখানে কি করব? এই যে আমাদের যেখানে আউটপুটের ভ্যালু 0 পাবো, সেখানেই -1 করে ফেলবো। দেখেন আমি প্রোগ্রামটা দেখাই। এই যে এটা হলো হিঞ্জ লসের, এই যে এমএলপি ফর দ্যাট সার্কেলস প্রবলেম উইথ হিঞ্জ লস। হিঞ্জ লসের ক্ষেত্রে আমরা হচ্ছে সবই তো সেম। এই যে এই জায়গাটাই আমাদের যে ওয়াই, আমরা এখানে আমাদের ডেটা সেটে যে ডিস্ট্রিবিউশন করেছিলাম, যে ভাগ করেছিলাম, এক্স হচ্ছে ট্রেন, ওয়াই হচ্ছে টেস্ট। তো টেস্টের যে ডাটা, যে জায়গাগুলোয় জিরো আছে, 1 আর 0 দুটো গ্রুপ ছিল, যে জায়গায় জিরো আছে, এই যে হোয়ার ওয়াই ইকুয়াল টু 0, সেই জায়গাগুলো -1 করলাম। তার মানে আমাদের এখন টেস্টের ডাটা 0-1 নাই, -1-1 হয়ে গেছে, জিরোর জায়গায় -1 চলে আসছে। তাছাড়া সবকিছু সেম, শুধুমাত্র এই লসের এই লাইনে আগের থেকে এইখানে ছিল আমাদের বাইনারি ক্রস এন্ট্রপি, সেখানে করলাম হিঞ্জ। এই হিঞ্জ করার জন্য আমাদের হচ্ছে এইখানে আমরা 0 থেকে -1 নিয়ে আসছি, -1 আর 1, এছাড়া কোনো পার্থক্য নেই। তাহলে হিঞ্জ লস আমাদেরকে ইউজ করতে হলে আমরা এইভাবে ইউজ করতে পারি। এখন হিঞ্জ লস যদি ইউজ করি, তাহলে রেজাল্টটা কেমন হচ্ছে দেখেন। দেখেন আমি দেখাই, রেজাল্ট আসছে দেখেন, ট্রেন অ্যাকুরেসি 0.428, অনেক কম তাই না? কোথায় ছিল এটা? 0.838। আর টেস্ট হচ্ছে 0.846। আর এখানে হচ্ছে হিঞ্জ লসে এসে 0.428, অনেক কমে গেছে, প্রায় 50% ইয়ে হয়ে গেছে। দেখেন তো এখানে কি বলে, আমরা একটু যদি এর অবজারভেশনটা দেখি। এই যে দ্য প্লট অফ হিঞ্জ, দেখেন এখানে বলছে, এটা কি হিঞ্জ লসের ছিল? এদের এখানে কি রেজাল্ট আসছে? হিঞ্জ লস ফাংশন ফর দ্য টু সার্কেল প্রবলেম। এদের রেজাল্ট কমেছে, কিন্তু আমাদের মতো এত কমে নাই। আমাদের মতো এত কমে নাই, এদের একটু কম কমেছে আর কি। ঠিক আছে, এখানে কি বলে?
মানে এরা বলছে 80% ছিল, সেখান থেকে কিছুটা কমেছে, লেস দেন 80, কিন্তু আমাদের অনেক কমেছে। এটা হতে পারে, এটা যেহেতু স্ট্যাটিস্টিক্যাল নেচার এখানে আপনার ওয়েট গুলা র্যান্ডমলি ইনিশিয়ালাইজ হতে পারে, এরপরে রান করলে হয়তো আসতে পারে ভালো। তো যদি এরকম হয়, আপনাকে কিন্তু যেটা বলা হয় যে আপনি কয়েকবার রান করে ওয়েটেড এভারেজ যেটা সেটা রাখবেন, তাহলে ঠিক থাকবে। দেখেন কি বলে, দ্য প্রবলেম অফ হিঞ্জ লস শোজ দ্যাট দ্য মডেল হ্যাজ কনভার্জড এন্ড হ্যাজ রিজনেবল লস অন বোথ ডেটা সেট and the plot of classification accuracy also says sign of convergence। কি বলে দেখেন তো, আমাদের এখন যদি আমরা এটা হিঞ্জ লসের রেজাল্টটা দেখি, এটা হলো হিঞ্জ লস। লস তো আগেও ভালো ছিল, এখানে কিন্তু অনেকটা কনভার্জ হয়েছে, কিন্তু তারপরেও বাম্প আছে। রেজাল্ট এই জন্য একটু এমন আসছে, কিন্তু আগে যেটা, যে গ্যাপটা ছিল, আগে যে লস গ্রাফে যেমন ছিল বা অ্যাকুরেসি গ্রাফে যেমন ছিল, সেখান থেকে কিন্তু লসটা অনেকটাই মিনিমাইজ হয়েছে, এবং অ্যাকুরেসি বাম্পের কারণে রেজাল্ট এরকম আসছে, কিন্তু তারপরেও আগের থেকে কিন্তু অনেকটাই কাছাকাছি আসছে। এখন আপনার মাথায় আসতে পারে কোনটা নিব, ডিপেন্ডস অন ইউ, আপনার প্রবলেমের সেট এবং প্রবলেমের সেটের উপরে এক একটা এক এক ভাবে কাজ করতে পারে, এক এক ক্লাস এক এক ভাবে আপনাকে রেজাল্ট দিতে পারে। আপনার যেটা তখন ভালো মনে হবে আপনি সেটা রাখবেন। আমরা আসলে টেস্ট করে করে দেখছি যে কোনটা ভালো হতে পারে। ঠিক আছে, এটা আসলে প্রথম থেকে বলার কোনো সুযোগ নেই যে কোনটা ভালো করবে, আপনাকে টেস্ট করে করে দেখতে হবে। এরপরে দেখেন আমরা এখানে আর একটা লস ফাংশন ইউজ করব। আমরা তো প্রথমে ছিল বাইনারি ক্রস এন্ট্রপি, সেখান থেকে আসলাম হিঞ্জ লস। এরপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে স্কোয়ার হিঞ্জ লস। স্কোয়ার হিঞ্জ লস যদি ইউজ করি কি হয়, স্কোয়ার হিঞ্জ লসের ক্ষেত্রে the hinge loss function has many extension open the subject of the investigation of the SVM model। আসলে এসবিএম এর জন্য তৈরি করা হয়েছে, আমরা এখানে ইউজ করতে পারি। A popular extension is called the squared hinge loss that simply calculates the square of the scored hinge loss। এটা হচ্ছে আমরা যে হিঞ্জ লসটা তৈরি করলাম, ওইটাকে জাস্ট হচ্ছে স্কোয়ার করে বের করবে। তাছাড়া এভরিথিং ইজ সেম, আগের মতোই, হিঞ্জ লসের মতোই আমাদের কিন্তু হচ্ছে 0 আর 1 লেভেলটাকে আউটপুটের -1 আর 1 এ কনভার্ট করতে হবে। কিন্তু আমরা যদি এখানে স্কোয়ার হিঞ্জ লস ইউজ করি, জাস্ট ওইটাকে স্কোয়ার করে দিব। তো এখানেও তাই, আগের মতোই করা আছে চেঞ্জ, শুধু এই জায়গায় লসের ক্ষেত্রে স্কোয়ার হিঞ্জ লিখবো। তাছাড়া সেম, এখানে কিন্তু আমাদের 0 1 থেকে -1 আর 1 নিয়ে আসছে লেভেলটাকে। আর হিঞ্জ লসের জায়গায় আমরা হচ্ছে স্কোয়ার হিঞ্জ লিখলাম। এটা করার পর আমরা যদি প্রোগ্রামটাকে রান করি, তাহলে দেখেন এই যে এমএলপি ফর সার্কেল প্রবলেম উইথ স্কোয়ার হিঞ্জ লস, এই যে 0 1 থেকে -1 1 আনলাম। এরপরে আমরা শুধুমাত্র চেঞ্জ করবো এখানে, এই যে লস হিঞ্জ লস, আর ম্যাট্রিক্স অ্যাকুরেসি আগের মতো, শুধু এখানে চেঞ্জ করবো, আর কোথাও চেঞ্জ করিনি আগের প্রোগ্রাম থেকে। রেজাল্ট কেমন আসে দেখেন তো, রেজাল্ট কিন্তু আরো কম দেখাচ্ছে টোটাল। এই ক্ষেত্রে কম দেখাচ্ছে, অন্য ক্ষেত্রে ভালো আসতে পারে। যেমন আপনার বইয়ের রেজাল্ট কেমন দেখি, বইয়ের রেজাল্ট কিন্তু কমছে, আমাদের সাথে মিল আছে, কমছে, কিন্তু অতটা কম না যতটা কম আমাদের এখানে দেখাচ্ছে। হতে পারে, এটা ডিপেন্ড করে স্ট্যাটিস্টিক্যাল ন্যাচারের উপরে, আপনাকে কয়েকবার রান করে ওইটা এভারেজ নিলে এটা ক্লিয়ার হবে। তো এখানে আমরা কি দেখছি দেখেন তো, এরকম রেজাল্ট আসছে। অবজারভেশন কি বলে, the plot of loss shows that indeed the model converges, but the shape of the error surface is not as smooth as other loss function, where a small change of the weight are causing large changes loss। এখানে কিন্তু আসলে আগের গুলা এর থেকে ভালো ছিল, দুইটাই। এখানে কিন্তু সেটা ভালো রেজাল্ট আসছে না। আবার অ্যাকুরেসির ক্ষেত্রে যদি আমরা দেখি, অ্যাকুরেসির কিন্তু বাম্পিংটা অনেক বেশি, তার মানে রাখার আসলে সুযোগ নেই। আলটিমেটলি মোস্ট অফ দা কেসে আমাদের এইটাই ইউজ করা হয়, বাইনারি ক্রস এন্ট্রপি। তবে ডেটা সেটের উপরে চেঞ্জ আসতে পারে, এগুলা টেস্ট করে আমাদেরকে দেখা যেতে পারে, এইটাই বলা ছিল। ঠিক আছে, এইটা আমরা এতক্ষণ ধরে যেগুলা দেখলাম সেটা হচ্ছে বাইনারি ক্রস এন্ট্রপির ক্ষেত্রে রেজাল্টটা কেমন হতে পারে, এবং বাইনারি ক্রস এন্ট্রপি আমরা ইউজ করলে কি হতে পারে। আমরা কিন্তু অপটিমাইজারের যে লস ফাংশন, সেখানে বাইনারি ক্রস এন্ট্রপি ইউজ করেছি 1 নম্বর, 2 নম্বর হচ্ছে হিঞ্জ লস ইউজ করেছি, আর স্কোয়ার্ড হিঞ্জ লস ইউজ করে তাদের মধ্যে একটা রিলেটিভ কম্পারিজন দেখানোর চেষ্টা করেছি যে রেজাল্ট কেমন আসছে, প্রিডিক্টেড রেজাল্ট সেই টেস্টের ক্ষেত্রে, এবং লসের যে গ্রাফ এবং অ্যাকুরেসিটা কেমন হচ্ছে, এবং আপনি কিভাবে চুজ করতে পারেন সেই সম্পর্কে বলা হচ্ছে।
এরপরে হচ্ছে এটা লাস্ট টপিক, মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন লস ফাংশন কেস স্টাডি। আমরা কিন্তু এর আগে প্রথমে রিগ্রেশন নিয়ে কথা বলেছিলাম, তারপরে বাইনারি ক্লাসিফিকেশন নিয়ে কথা বলেছিলাম, এখন বলছি মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। তো মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনে কি হতে পারে? তো স্বাভাবিকভাবে আমাদের কিন্তু একটা ডেটা সেট তৈরি করতে হবে। যে আমরা এখন যে ডেটা সেটটা দেখবো এটা আমাদের আগে দেখা আছে, দা মেক ব্লব ফাংশন। আমরা ব্লব তৈরি করব, এখানে এখানে আমাদের 1000 এক্সাম্পল থাকবে, 3 ক্লাসিফিকেশন প্রবলেম মানে 3টা ক্লাস থাকবে, আর আউটপুট হবে 2টা ইনপুট ভেরিয়েবলের। আমরা যদি দেখি এই যে মেক ব্লব, এক্স হচ্ছে ট্রেনের জন্য, ওয়াই হচ্ছে টেস্টের জন্য, আমাদের টোটাল অবজারভেশন 1000, সেন্টার 3 মানে হচ্ছে টোটাল ক্লাস 3, এন ফিচার 2 মানে 2টা ইনপুট ডাইমেনশন, আর ক্লাস্টার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে এই ক্লাসগুলার মাঝে আপনি ডিস্টেন্স কেমন রাখতে চান, একটার সাথে একটা কতক্ষণে মিশে যাবে, মানে এই রোডটা আমরা কন্ট্রোল করতে পারি। এখানে আপনি 0 দিলে 3টা একবারে আলাদা আলাদা দেখাবে। আর যদি যত বাড়াতে থাকবেন, ধরুন 0.1, 0.2, 0.5, 1.5, যত বাড়তে থাকবে তত কিন্তু একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। যদি আমরা 2 দিয়ে করি তাহলে কি হতে পারে দেখেন, আমাদের এইরকম একটা রেজাল্ট দেখাবে। আমরা যদি এটা দেখি, এখানে রান করা আছে, এই যে স্ক্যাটার ব্লক, প্লট অফ ব্লক ডেটা সেট, আমরা কিন্তু এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2 দিয়েছি, মানে একটা কিন্তু আরেকটার মধ্যে ঢুকে গেছে। একটা ব্লু কালার, একটা গ্রিন কালার, একটা অরেঞ্জ কালার, 3টা ক্লাস, তিনটার মধ্যে কিন্তু ঢুকে আছে। আমরা যদি আরো বাড়াই আরো ঢুকে যাবে, কমাইলে আরো কমে যাবে, এটা কমপ্লেক্সিটি কন্ট্রোল করা যাবে, সেরকম একটা ডেটা সেট আমরা তৈরি করলাম মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনের জন্য। এখন যদি আমরা কাজ শুরু করি তাহলে কি হতে পারে দেখেন, আমরা সরাসরি কোডিং এ চলে যাই। মাল্টি ক্লাস ক্রস এনট্রপি লস। মাল্টি ক্লাস ক্রস এনট্রপি কিভাবে কাজ করে আমরা তো জানি, এক্সাম্পল দিয়ে প্রথমেই কিন্তু আমরা এগুলা বলে দিয়েছি যেন বুঝতে অসুবিধা না হয়। তো যদি একাধিক ক্লাস হয় তাহলে সেইভাবে কাজ করবে। আমাদের ওই যে আমাদের যেহেতু ওয়ান হট এনকোডিং ধরে কাজ করে, তাহলে প্রত্যেকটা লেভেল ধরে ধরে কিন্তু আমাদের কাজ করতে হবে। ওই যে আপনাদেরকে বলেছিলাম এখানে বাইনারি বলেছিলাম, তারপরে হচ্ছে এই যে মাল্টি ক্লাস ক্রস এনট্রপি, আমাদের কিন্তু এটা হলো ট্রু ডিস্ট্রিবিউশন, আর এটা হচ্ছে আমাদের প্রিডিক্টেড ডিস্ট্রিবিউশন। এই যে 0-র সাথে 0.2, 1-এর সাথে 0.7, 0-র সাথে 0.1, এভাবে ধরে ধরে কিন্তু কাজ করতে হবে, যেহেতু ওয়ান হট এনকোডিং আমাদের লাগবেই মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনের জন্য, তাই না? বাইনারিতে আমাদের সেটা আহ না হলেও চলে, কিন্তু মাল্টি ক্লাসে এটা লাগবেই, তাছাড়া প্রবলেম। তো এইটা হচ্ছে এই যে আমাদের মেক ব্লব তৈরি করলাম, 3টা মানে এখানে যেটা আলোচনা করলাম সেটাই তৈরি করা হয়েছে। এরপরে হচ্ছে আমরা এখানে ওয়ান হট এনকোডিং করব, যেটা আমাদের এই যে এখানে কিন্তু ছিল না, বাইনারির ক্ষেত্রে ছিল না, তারপরে থাকে না, আমাদের 0 আর 1 ছিল। আমরা হিঞ্জের ক্ষেত্রে -1 -1 করেছিলাম। কিন্তু এখানে আমাদের যেহেতু 2 এর বেশি ক্লাস, আমাদের কিন্তু ওয়ান হট এনকোডিং লাগবে, এবং আপনাদের এখানে যে এক্সাম্পলটা দেখেছি এটা কিন্তু ওয়ান হট এনকোডিং দিয়েই। তো এখানে আমাদের এই যে টু ক্যাটাগরিক্যাল ওয়ান হট এনকোডিং করার জন্য আমরা করেছি ওয়াই, এটা আগে থেকে আমরা জানি। তারপরে 500টাকে ইনপুট আকারে নিলাম, 500টা টেস্টের জন্য রাখলাম। এরপরে দেখেন আমরা হচ্ছে একটাই হিডেন লেয়ার, হিডেন লেয়ারে ডাইমেনশন 2, যেহেতু ফিচার 2, অ্যাক্টিভেশন ভ্যালু কার্নেল ইনিশিয়ালাইজার হি ইউনিফর্ম। আমাদের এখানে আউটপুট লেয়ারে নোট কটা হবে, যতগুলো ক্লাস ততগুলা নোট, ক্লাস কতগুলো, 3টা, আউটপুট লেয়ারে নোট 3টা। আমরা এখন অপটিমাইজার কি দেবো, এইচডিডি লার্নিং রেট 0.01, যেটা দিচ্ছে মোমেন্টাম 0.9। আমরা লস ফাংশন কম্পাইলের ক্ষেত্রে কি করছি, এটা ছিল বাইনারির ক্ষেত্রে বাইনারি ক্রস এনট্রপি। দেখেন বাইনারি ক্লাসিফিকেশনের জন্য যেটা লস ফাংশন, মাল্টি ক্লাসের জন্য কিন্তু সেটা হবে না, কারণ কাজের কনসেপ্টই আলাদা। মাল্টি ক্লাসের জন্য লস ফাংশনটা ডিফারেন্ট হবে, যেমন এখানে মাল্টি ক্লাসের জন্য লস ফাংশন হচ্ছে ক্যাটাগরিক্যাল ক্রস এনট্রপি, আরো কিছু আছে আমরা দেখছি। ওখানে ছিল বাইনারি ক্রস এনট্রপি, এটা হচ্ছে মাল্টি ক্লাস ক্রস এনট্রপি। কিভাবে কাজ করবে আমরা এখানে যে ক্যালকুলেশনটা দেখিয়েছি প্রথমে সেইভাবে কাজ করবে। হ্যাঁ, অপটিমাইজার হচ্ছে এই যে এসজিডি, আর ম্যাট্রিক্স হচ্ছে অ্যাকুরেসি। তাহলে আমাদের এখানে অপটিমাইজারের যে লস, সেই লসটা কিন্তু ক্যাটাগরিক্যাল ক্রস এনট্রপি দিয়ে রেজাল্ট দিবে লস ফাংশনে, আর অ্যাকুরেসিটা হচ্ছে ম্যাট্রিক্সের মতো করে রেজাল্ট দিবে। তার মানে 2টা গ্রাফ পাবো, একটা হচ্ছে লসের ক্যাটাগরিক্যাল ক্রস এনট্রপি দিয়ে, আর একটা হচ্ছে এটা কিন্তু অপটিমাইজারের জন্য ক্যাটাগরিক্যাল ক্রস এনট্রপি লস ফাংশনটা দেখাবে। আর মডেলের অ্যাকুরেসিটা হচ্ছে আমরা ম্যাট্রিক দিয়ে মেজার করব। আমরা হচ্ছে ইভ্যালুয়েট ট্রেনের অ্যাকুরেসি কত, টেস্টের অ্যাকুরেসি কত সেটা দেখবো, এবং আমরা লস ফাংশন ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি দিয়ে অপটিমাইজারের লসটা সেটা দেখবো গ্রাফ প্রথমে।
আর সেকেন্ড গ্রাফে যেটা দেখবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের অ্যাকুরেসি দিয়ে আপনার মডেলের রেজাল্টটা কেমন আসছে। তো আমরা যদি রেজাল্ট দেখি এখানে 0.824 ট্রেনিং এবং টেস্টের জন্য 0.820 পাচ্ছি। এবং এখানে আমাদের ক্যাটেগরিক্যাল ক্রস এন্ট্রপি দিয়ে বেশ ভালো স্মুথ আমরা কিন্তু একটা রেজাল্ট পাচ্ছি, যদিও হালকা পাতলা বাম দেখা যাচ্ছে আমাদের লার্নিং এর ইরোরের মধ্যে, মানে অপটিমাইজারের ইরোরের মধ্যে, লার্নিং এর মধ্যে, লসের ক্ষেত্রে। আর অ্যাকুরেসির ক্ষেত্রে আমরা এখানেও কিন্তু কিছু বাম দেখতে পাচ্ছি, তাই না? আমরা এখানে অবজারভেশনটা কি আছে একটু পড়ি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। কি বলে দেখেন, ইন দিস কেস দ্য প্লট শোজ দ্যাট দ্য মডেল সিমস টু হ্যাভ কনভার্জড. The line plot for both cross entropy and accuracy both shows good convergence behavior, although somewhat bumps. ভালোই দিচ্ছে মোটামুটি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে, দুই ক্ষেত্রেই কিছু কিছু বাম্প আছে। অপটিমাইজারের ক্ষেত্রে কিছুটা বাম্প আছে, আর অ্যাকুরেসির ক্ষেত্রেও কিছু বাম্প দেখা যাচ্ছে, ঠিক আছে? এবং অ্যাকুরেসি বেশ ভালো। এখন আমরা কি এখানে শুধুমাত্র মাল্টি আপনার ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি ইউজ করবো? আরো কিছু ভেরিয়েশন আছে, আমরা একটু ভেরিয়েশন গুলো দেখি তাহলে বুঝতে পারবো। স্পেয়ার্স সরি স্পার্স মাল্টিক্লাস ক্রস এন্ট্রপি লস আমরা এটাও কিন্তু ইউজ করতে পারি। স্পার্সটা আসলে কি করে, হ্যাঁ দেখেন, স্পার্স ক্রস এন্ট্রপি লসটা কি, খুব সংক্ষেপে একটা ডকুমেন্ট দিয়ে বোঝাই। ধরেন যে আমরা এর আগে কি করেছিলাম, তিনটা ক্লাস ক্যাট ডগ বার্ড। ক্যাটের জন্য আমাদের লেভেল ছিল 0, ডগের জন্য 1, বার্ডের জন্য 2। আমরা হচ্ছে 1 হট এনকোডিং করেছিলাম মাল্টি ক্লাসের জন্য 100, ক্যাটকে রিপ্রেজেন্ট করবে, ডগকে 010, আর বার্ড হচ্ছে 01001। এটা 1 হট এনকোডিং। আমরা এই ওয়ান হট এনকোডিং এর রিপ্রেজেন্টেশন কি ছিল, যে ক্যাট ডগ বার্ড, ঠিক আছে? যদি আপনার ক্লাস বেশি হয় তাহলে কি হবে, ক্লাস বেশি হলে এখানে কি পরিমাণ, মানে আপনার যদি এখানে আমার 20টা এরকম অ্যানিমেল থাকতো, তাহলে কিন্তু এখানে 20টা ভ্যালু আসতো, প্রত্যেকটা ভেরিয়েশন আসতো আলাদা আলাদা করে। এটা হচ্ছে 1 হট রিপ্রেজেন্টেশন। দেখেন আমি একটু এখানে বলি তাহলে আরো ক্লিয়ার হবে। যে a possible cause of fluctuations when using cross entropy, এর আগে কিছুটা ফ্ল্যাকচুয়েশন দেখলাম না, বলছে এটা একটা পসিবল ফ্ল্যাকচুয়েশনের বাম্পের কারণ হতে পারে using cross entropy with classification problem with a large number of level is 1 hot encoding process. 1 hot encoding প্রসেসের জন্য এটা হতে পারে। আমরা যদি এখন এই 1 hot encoding এর জায়গায় স্পেয়ার্স মাল্টিক্লাস ক্রস এন্ট্রপি লস ইউজ করি তাহলে এটা কমানো সম্ভব। কিভাবে? ফর এক্সাম্পল, predicting words in the vocabulary may have 10 of thousands of categories for each level. আমরা তো এখানে বললাম 20টা ডগ হলে কি হবে, 20টা এনিমেল হলে কি হবে, যদি এরকম 1000টা ক্লাস থাকে, যদি 10,000 ক্লাস থাকে, তখন ওই 1 হট এনকোডিং এর সাইজটা কি পরিমাণ বাড়বে আপনি বুঝতে পারছেন, হিউজ বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা কি এমন কোন রিপ্রেজেন্টেশন করতে পারি না যে এরকমই যদি হয় জাস্ট ইন্ডেক্সটাকে রেখে দিলাম? এটা করব না, ইন্ডেক্স ধরেই যদি আমরা রান করি তাহলে কি হবে, যেমন স্পেয়ার্স রিপ্রেজেন্টেশনে আমরা ইন্টিজার লেভেলটা ধরে নেব, ক্যাটের ক্ষেত্রে 0, ডগের ক্ষেত্রে 1, বার্ডের ক্ষেত্রে 2। খুব সিম্পল। আমরা কি করতাম, আমরা বাইনারি থেকে 1 হট এনকোডিং এ নিয়ে আসতাম। এখন এটা করব না, আমরা বাইনারিতে লিখে দেবো। এই স্পেয়ার ম্যাট্রিক্সটা স্পার্স মাল্টিক্লাস ক্রস এন্ট্রপি লস যদি ইউজ করি তাহলে এই লেভেলটা আমরা রেখে দেবো, 1 হট এনকোডিং এ আসবো না। যদি এটা হয় আমরা এখান থেকে আগের ফর্মে আনতে পারি, তাহলে আমাদের যদি এরকম বেশি ক্লাস যেখানে বেশি আছে সেইটা নিয়ে কাজ করলে অনেক বেশি ভালো রেজাল্ট আসতে পারে। আমাদের এখানে তো তিনটা, রেজাল্ট কেমন আসবে এটা মুশকিল, অত ভালো আসার কথা না। কিন্তু যদি আমাদের ক্লাস ধরুন 3টা দিয়ে আছে, যদি আমরা এখানে 10,000 হয় তখন কিন্তু আপনি ভেরিয়েশন বুঝতে পারবেন, 1,000 হলে ভেরিয়েশন বুঝতে পারবেন। তো এইখানে আমরা কি জায়গায় চেঞ্জ করবো, শুধু এই জায়গায় স্পার্স ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি এইটা ইউজ করতে চাই। দেখেন তো, এবং আমাদের এখানে কিন্তু এর আগে যেটা ছিল দেখেন, 1 হট এনকোডিং আমাদের ডেটা সেট তৈরি করার এই যে মেক ব্লবের পরেই ছিল।
এটা কিন্তু নাই। আমরা তো ওয়ান হট এনকোডিং করবোই না, ইন্ডেক্সটাই রেখে দিচ্ছি। স্পার্স ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপির ক্ষেত্রে এটা আপনাকে করতে হবে, আমরা এটাই করছি এখানে। ঠিক আছে, এই যে স্পার্স মাল্টিক্লাস ক্রস এন্ট্রপি লসের ক্ষেত্রে আমরা এখানে কি করব, স্পার্স সরি ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি, আর এখানে ওয়ান হট এনকোডিং তুলে দিলাম। তাহলে ম্যাট্রিক্স এখানে অ্যাকুরেসি, এটা হচ্ছে আমাদের অপটিমাইজার লসের জন্য লস, স্পার্স ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি, আর এটা হচ্ছে মডেলের অ্যাকুরেসি। আমরা যদি এটাকে আগের মতোই দুইটা কাজ করেছি, একটা হচ্ছে ওয়ান হট এনকোডিং তুলে দিয়েছি, আর লসের ক্ষেত্রে স্পার্স ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি ইউজ করেছি, অন্য কিছু না। আমাদের রেজাল্ট 824, রেজাল্ট কিন্তু কমে নাই খুব একটা। দেখেন রেজাল্ট 824 আর 0.820 পাইছেন, একই বলা যায়। কিন্তু আমাদের এখানে কি হচ্ছে, এটা ছোট তো, আমাদের ক্লাস যেহেতু কম এই জন্যই খুব একটা ইফেক্ট পড়ছে না, কিন্তু ক্লাস বেশি থাকলে ইফেক্ট পড়ার কথা ছিল। আমাদের এখানে আমাদের অবজারভেশনটা একটু দেখি কি বলছে। In this case, the plot shows good convergence of the model over training with regard to loss and accuracy. ঠিক আছে, এদেরটা আমাদের থেকে একটু ভালো আসছে। ঠিক আছে, এটা আসলে ইফেক্টটা পড়বে কোথায়, যখন আপনার হলো আপনার ক্লাস লেভেলটা অনেক বেশি থাকবে, তখন ইফেক্টটা বেশি পড়বে। ক্লাস লেভেল অনেক বেশি থাকলে ইফেক্টটা বেশি পড়ার সম্ভাবনা বাড়বে আর কি। হ্যাঁ? তো এখানে আমাদের ক্লাস যেহেতু তিনটা, ওই জন্য বোঝাটা কম যাচ্ছে, তাছাড়া ঠিকই আছে। এই হলো বিষয়। এরপরে দেখেন, আমরা তো এটা করলাম, আমরা এখানে স্পার্স ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি লস দিয়ে দেখানোর চেষ্টা করলাম। তবে এইখানে যাই আসুক, আপনার এটা ভালো হওয়ার সম্ভাবনা বাড়বে যদি আপনার আউটপুট ক্লাসের লেভেল অনেক বেশি হয়, তখন কিন্তু এটা ভালো কাজ করতে পারে। টেস্ট করে দেখতে হবে আসলে। এরপরে আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে পুলব্যাক লিবলার ডাইভারজেন্স লস, এটাকে সংক্ষেপে কেএল ডাইভারজেন্স লস বলা হয়। এটা আরেকটা টেকনিক। এখন কেএলটা কিভাবে কাজ করে, এইটার জন্য আমি আপনাদের যে একটা জিনিস একটু দেখাই। তো দেখেন কেএল ডাইভারজেন্স, আমি একটু পরে দেখাই, এটা আপনাদের এর আগে দেখানো হয় নাই। কেএল ডাইভারজেন্স মেজার্স দ্য ডিফারেন্স বিটুইন ট্রু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমরা আগেই জানি যে আসলে এই জায়গাগুলো সবই ট্রু প্রবাবিলিটি এবং প্রিডিক্টেড প্রবাবিলিটি, যেটা টার্গেট। আর প্রিডিক্টেড প্রবাবিলিটি হচ্ছে যেটা আপনার মডেল থেকে বের হলো, এই দুইটার মধ্যে আসলে ডিফারেন্স বের করে। সবই তাই, সব আপনার অপটিমাইজারের লস ফাংশন গুলো একই কাজ করে। In a multi-class classification problem, it quantifies how much the model predicted probability is divergent from the true class probabilities. একই জিনিস। It is often used as a loss function to train model, encouraging the predicted distribution to match the true one. কি ফর্মুলাতে, এই যে for a multi-class problem with C classes, মানে যতগুলা ক্লাস থাকবে, ধরুন যদি সি ক্লাস থাকে, ধরুন 10টা থাকলে সি এর ভ্যালু 10। The KL divergence loss for a simple example is পিকিউ, পি আর কিউ এই দুটার মধ্যে আপনি হচ্ছে ডাইভারজেন্স, কেএল ডাইভারজেন্স লসটা যদি বের করতে চান, তাহলে পিআইটা কি, এটা হচ্ছে ট্রু প্রবাবিলিটি, আর কিউআইটা কি, প্রিডিক্টেড প্রবাবিলিটি। তাহলে পিআই হবে আর লগ পিআই বাই কিউআই। পিআই হচ্ছে ট্রু আর কিউআই হচ্ছে আপনার প্রিডিক্টেড। পি, এই পিটা কি কিউটা কি, আপনাকে প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা বের করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ওয়ান হট ইনকোডিং করে করতে হবে। আগেরটা যেটা আমরা দেখালাম স্পার্স ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি, সেটা কিন্তু ওয়ান হট এনকোডিং ছিল না, কিন্তু এইটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপির মতো আপনাকে ওয়ান হট এনকোডিং করে করতে হবে। আমি দেখাচ্ছি এটা কি, probability distribution, এই যে typically a one hot encoding level, for example 0 1 0 for class 1, ওই যে ওয়ান হট এনকোডিং তিনটা ক্লাস এখানে আছে, সেই জন্য তিনটার জন্য দেখাচ্ছে 0 1 0। আর কিউআইটা কি, প্রিডিক্টেড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এটাও তিনটা হবে। তো যদি আমাদের এইরকম কাজ করতে হয় এই ফর্মুলাটা দিয়ে, তাহলে যে কম্পিউট কেএল ডাইভারজেন্স লস আমরা কিভাবে বের করতে পারি, এই ফর্মুলাটা এখানে বসালাম। আমাদের ধরেন তিনটা ক্লাস 0 থেকে 2 পর্যন্ত, ক্লাস 0-র জন্য পি জিরো
010 এটা যদি রেজাল্ট হয় যে 010, এটা হচ্ছে আমাদের যেটা হওয়া উচিত, অ্যাকচুয়াল, সরি, এটা হলো ট্রু, ট্রু প্রবাবিলিটিস। তাহলে এখানে আমরা যদি এই ফর্মুলাতে বসাই, তাহলে আমাদের প্রথমটার জন্য এই যে যখন জিরো, এই যে ফর ক্লাস 0, ফর ক্লাস 1, ফর ক্লাস 2, মানে এখানে তিনবার কিন্তু সামেশন হবে, একটা 0 ক্লাসের, একটা 1 ক্লাসের, একটা 2 ক্লাসের জন্য। তাহলে আমরা যদি এই ফর্মুলায় বসাই, তাহলে আমরা এটা পাবো। আমরা যদি ক্লাস 1 এর জন্য বসাই, এই যে 1, এই যে 1 এর জন্য এটা পাবো। আর এইটা হচ্ছে আলটিমেটলি কিন্তু এই যে যেটার জন্য কাজ করবে শুধু 1 এর জন্য থাকবে, বাকিটা কিন্তু কাজ করবে না। ওই যে দুইটা জিরো আপনি যে যোগ করেন, এই যে জিরো প্রথমটা, লাস্টেরটা জিরো, মাঝেরটা থাকছে, এটা বের করলে আমরা কিন্তু লসটা পাচ্ছি অ্যারাউন্ড 2.266। এভাবে বের করতে পারি। আমরা যদি আরেকটু সিম্পলিফাই করি আপনাদের কেএল ডাইভারজেন্স লস, আমরা কি করলাম এখানে সেটা আরেকটু ফিগার দিয়ে একটু রিপ্রেজেন্ট করছি। ট্রু ডিস্ট্রিবিউশন আমাদের কিন্তু তিনটা ক্লাস ছিল, ক্যাট, ডগ, বার্ড, এবং আমরা যেই টেস্টটা আপনি করবেন সেটা দেখা যাচ্ছে এটা ডগ, ডগকে আমরা রিপ্রেজেন্ট করছি 010, 1 হট। মডেল প্রিডিক্ট করলে এটা কিন্তু ট্রু ডিস্ট্রিবিউশন, মডেল পি, এখানকার যে পি, আর কিউ হচ্ছে মডেল প্রিডিকশনের। সে প্রিডিকশন করার সময় ক্যাট পেয়েছে 17.1, ডগ পেয়েছে 76.6, আর বার্ড পেয়েছে 6.3। এটা কি হলো, এটা হলো এই যে এরকম রেজাল্ট আসলো। এটা হলো প্রিডিক্ট একটা ট্রু ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে মডেল প্রিডিক্টেড রেজাল্ট। এখন এটা যদি আমরা এই ফর্মুলাতে ফেলি কি হবে দেখেন তো। এটা হবে ক্লাস 0, 0, 0 ক্যাটের জন্য। এটা যদি তৈরি করি তাহলে P0 এর ভ্যালু 0, আর এই ফর্মুলাতে ফেললে এই যে 0 এই যে 0.171, এটা হলো 0। আর এটা যদি হচ্ছে ডগের জন্য করি তাহলে 1/0.766, আর যদি এটার জন্য করি তাহলে 0/0.063। এই তিনটাকে যদি যোগ করি তাহলে কি হবে, এই দুটো তো পরের দুটো তো, প্রথমটা শেষেরটা হচ্ছে 0, যদি আপনি যোগ করেন এই যে 0.266। এই কেএলটা এভাবে ক্যালকুলেশন হয়। এটা তো আপনার হচ্ছে একটা এক্সাম্পল দেখলাম, আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আরেকটা এক্সাম্পল দেখাই। এটা দেখেন একই টাইপ। ওটা ছিল কিন্তু তিনটা ক্লাসের জন্য, এটা দুইটা ক্লাসের জন্য আমি দেখাচ্ছি। ওটা যেহেতু তিনটার সাথে বোঝানো ছিল ওই জন্য তিনটা, এটা দুইটার জন্য কি হতে পারে কেএল ডাইভারজেন্স। কেএল ডাইভারজেন্স যেটা করে যে আপনার ট্রু ডিস্ট্রিবিউশন আর প্রিডিক্টেড ডিস্ট্রিবিউশন এর দুটোর মধ্যে ডিফারেন্স বের করে। যেমন ধরুন ট্রু ডিস্ট্রিবিউশনের জন্য ক্যাট হচ্ছে 90%, ডগ হচ্ছে 10%। এবং এইটাকে যদি আমরা ট্রু ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি চিন্তা করি 0.9, 0.1, আর প্রিডিক্টেড এর জন্য যদি চিন্তা করি 0.6, 0.4, এটা হচ্ছে মডেলের আর এটা হচ্ছে ট্রু। আমরা হচ্ছে এখন কেএল ডাইভারজেন্সের যে ফর্মুলা সেই ফর্মুলাতে যদি বসাই, তাহলে আমরা কিন্তু আগেরটা ছিল 0 দিয়ে, তো এটা একটু ডিফারেন্ট ওই জন্য দেখানো হচ্ছে, এটা হতে পারে। তো এইটা হচ্ছে কিন্তু ওয়ান হট এনকোডিং এ ওইটাই হবে। এটা আপনার কেএল ডাইভারজেন্সের আসলে কাজ করে কিভাবে সেটা বোঝানো হচ্ছে, কিন্তু আমাদের মডেলের ক্ষেত্রে ওইটাই কাজ করবে। হ্যাঁ, তো এখন এইটা যদি আমরা ফর্মুলাতে বসাই, এই যে ক্যাটের জন্য এই যে 0.9 পিআই, আর এটা হচ্ছে 0.9 আর 0.6, এই যে তারপরে এটা হচ্ছে 0.3645। এটা যদি আপনি আহ, এটা নিয়ে আসলেন, এরপরে হচ্ছে আপনি সেকেন্ড পার্ট যেটা যেটা আপনি ডগের জন্য করছেন, এটা 0.1 পি, আর পিআই কিউআই এটা হচ্ছে 0.1, 0.4, এটা হচ্ছে এটা। তো আপনি যদি এবার হচ্ছে কি করবেন, এটা যদি এই যে দুটাকে যোগ করেন, এটা যেহেতু মাইনাস ওই জন্য মাইনাস আসছে, কিন্তু হ্যাঁ, যোগ করে যে 0.266 এভাবে ক্যালকুলেট করা যায়। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা কাজ করতে পারি। ওকে, তো এইটাই হচ্ছে আসলে আমাদের কেএল ডাইভারজেন্ট ডাইভারজেন্সের এই রোগটা আমরা এইভাবে বের করতে পারি। আমি কিন্তু অনেকগুলা জিনিস দিয়ে আপনাদেরকে দেখালাম। এখন ধরেন এখানে যে এক্সাম্পলটা আছে, এটা তো হলো ট্রু আর এটা হচ্ছে প্রিডিক্টেড, কিন্তু কোনো কারণে যদি প্রিডিক্টেডটা এটা হইতো, মানে একেবারে অরিজিনালি ট্রু ডিস্ট্রিবিউশনের মতো হইতো, তাহলে কি হইতো, এটা কিন্তু একেবারে কেএল ডাইভারজেন্ট 0 আসতো। 0 মানে একবারে এক্স্যাক্টলি ম্যাচ করবে, কিন্তু আমাদের এখানে কিন্তু এক্স্যাক্টলি ম্যাচ করে নাই। এটা হচ্ছে ট্রু এবং প্রিডিক্টেড এর মধ্যেকার একটা সে ডিফারেন্স বের করে দিয়েছে 0.226। তাহলে এইভাবে কিন্তু কেএলটা কাজ করে। আমি আপনাদেরকে কি দেখালাম, আমি আপনাদেরকে প্রথমে এটা হচ্ছে কেএল এর কাজটা কিরকম হইতে পারে ক্যালকুলেশন দিয়ে বুঝিয়েছি, তারপরে 3 ক্লাসের জন্য কি হইতে পারে সেটা বুঝিয়েছি, এবং 2 ক্লাসের জন্য কিরকম হইতে পারে সেটা বুঝিয়েছি। এরপরে আমরা চলে আসি আমাদের কোডে।
কুলব্যাক লিবলার ডাইভারজেন্স লস, সংক্ষেপে বলা হয় কেএল ডাইভারজেন্স লস বা ইরোর। কারণ এইটা যদি আমরা ইউজ করি, কোথায় ইউজ করবো, এটা কিন্তু ওয়ান হট এনকোডিং করতে হবে। এই যে টু ক্যাটেগরিক্যাল করতে হবে, ওয়ান হ্যান্ড হট এনকোডিং, তারপরে এই যে কুলব্যাক লাইবল ডাইভারজেন্স, এটা পুরাতন ভার্সন, নতুন ভার্সনে কিন্তু কেএল ডাইভারজেন্স হবে। হ্যাঁ, আমরা দেখছি। তো এইটা যদি আমরা রান করি, এখানে এটা লাস্ট প্রোগ্রাম, এটা হচ্ছে এই যে লেখা আছে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন প্রবলেম উইথ কেএল ডাইভারজেন্স লস। তো কেএল ডাইভারজেন্স লস যদি করি, আমাদের এক্স ওয়াই এর আগে যেটা ছিল স্পার্স ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি লস, সেটাতে কিন্তু আমাদের ওয়ান হট এনকোডিং ছিল না। আমাদের ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপিতে ওয়ান হট এনকোডিং ছিল, কিন্তু আমাদের স্পেয়ার্স স্পেয়ার্স ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপিতে আমাদের বাইনারি হট এনকোডিং, সরি ওয়ান হট এনকোডিং ছিল না। কিন্তু আমরা যখন কেএল ডাইভারজেন্স করবো, অবশ্যই আমাদের ওয়ান হট এনকোডিং লাগবে। আমাদের ডেটা সেটটা তৈরি করার পর ডেটা সেটের ট্রেইন টেস্টটাকে আলাদা করার পরে ওয়ান হট এনকোডিং করলাম, করার পর আমরা হচ্ছে এখানে এই কম্পাইল করে লস ফাংশনের মধ্যে এটা কেএল ডাইভারজেন্স হবে। আমাদের বই কিন্তু এটা পুরাতন ভার্সনের কারণে এটা পুরোটা লেখা আছে পুল ব্যাক লাইবলার ডাইভারজেন্স, আমরা এটাকে বলছি কেএল ডাইভারজেন্স। নতুন ভার্সনে কেএল ডাইভারজেন্স কাজ করে, তাছাড়া এভরিথিং ইজ সেম। এই কেএল ডাইভারজেন্স এটা হচ্ছে অপটিমাইজারের লসটা বের করবে, আর ম্যাট্রিক্স এর অ্যাকুরেসিটা হচ্ছে আমরা ওইভাবেই তৈরি করবো। এইটা যদি রেজাল্ট আমরা দেখি কত আসে, 0.822 0.811, প্রায় সিমিলার। এবং এখানে লার্নিংটা কিন্তু অনেক স্মুথ হয়েছে। আপনি যদি একটু দেখেন, দেখেন আমাদের যে লস, আমাদের হচ্ছে অপটিমাইজারের যে লস ফাংশন, এই দুইটার থেকে কিন্তু অনেক স্মুথ। প্রথমটা স্মুথ ছিল ক্যাটাগরিক্যাল, দ্বিতীয়টা কিন্তু হচ্ছে আসলে ওইভাবে স্মুথ হয় নাই, কিন্তু এইখানে কে এলে কিন্তু অনেক স্মুথ। এবং এখানে যে অ্যাকুরেসিটা দেখি আমরা, কিছুটা বাম্প আছে, তবে আগের থেকে কম। আমরা যদি একটু এখানে অবজারভেশনটা করি যে কি রেজাল্ট বের হলো, যদিও কিছুটা ভ্যারি করতে পারে। ইন দিস কেস দ্য প্লট শোজ গুড কনভার্জেন্ট বিহেভিয়ার ফর বোথ লস অ্যান্ড ক্লাসিফিকেশন অ্যাকুরেসি। এই যে ইট ইজ ভেরি লাইকলি দ্যাট অ্যান ইভলিউশন অফ ক্রস এন্ট্রপি would result in nearly identical behavior given in the similarity in the measure. ঠিক আছে, মানে রেজাল্ট ভালো, আগের মতোই আমাদের ক্যাটেগরিক্যাল ক্রস এন্ট্রপির মতো কাজ করছে। এখানে আমরা কিন্তু ভেরিয়েশন দেখলাম। আমরা মূলত এতক্ষণ পর্যন্ত যে টপিকগুলো দেখলাম, সেটা হচ্ছে ক্যাটেগরিক্যাল ক্রস এন্ট্রপির ক্ষেত্রে, মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনের ক্যাটেগরিক্যাল ক্লাস এন্ট্রপির ক্ষেত্রে, ক্রস এন্ট্রপির ক্ষেত্রে আমরা ক্যাটেগরিক্যাল ক্রস এন্ট্রপি আমরা দেখেছি লস ফাংশন। সেকেন্ড হচ্ছে আমরা দেখলাম হচ্ছে স্পেয়ার্স ক্যাটেগরিক্যাল ক্রস এন্ট্রপি লস, সেটাতে আমাদের ওয়ান হট এনকোডিং হবে না, ইন্ডেক্স ধরে কাজ করবে। আর সবশেষে যেটা দেখলাম সেটা হচ্ছে কেএল ডাইভারজেন্স লস। তো আমাদের এই ভেরিয়েশন গুলো কিন্তু আমরা করতে পারি, এবং মোটামুটি ভাবে এগুলা বেশি চলে। আপনার ডেটা সেটে, যেই ডেটা সেট ইউজ করবেন, সেখানে আপনাকে কিন্তু এই জিনিসগুলা প্রত্যেকটাই হিসাব করে আসলে কাজ করতে হবে, আপনাকে টেস্ট করে করে দেখতে হবে কোনটা ভালো চলে। এই ছিল মোটামুটি ভাবে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। এখন আমরা আজকে যেটা বা এখন যেটা দেখলাম, সেটা মূলত আমাদের লস ফাংশন গুলা কিভাবে কাজ করতে পারে, এবং স্পেশালি লস ফাংশন কিভাবে কাজ করে। আমরা প্রথমে যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমাদের ক্রস এন্ট্রপির কনসেপ্ট কিভাবে কাজ করে। আমরা রিগ্রেশনের ক্ষেত্রে কি ইউজ করব, আমাদের ক্লাসিফিকেশনের ক্ষেত্রে কি ইউজ করব, ক্লাসিফিকেশন বাইনারি হলে কি ইউজ হবে, মাল্টি ক্লাস হলে কি ইউজ হবে, সেগুলো সবই দেখার চেষ্টা করেছি। লস ফাংশন সম্পর্কে ধারণা প্রথমে দেওয়া হয়েছে, ক্রস এন্ট্রপি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, এবং আলটিমেটলি তারপরে আমরা কিন্তু এক্সাম্পল দেখেছি। আমাদের প্রথমে রিগ্রেশনের জন্য লস ফাংশন কিভাবে ইউজ করব, কিভাবে রেজাল্টটা বের করব। আমরা এটা দেখেছি যে অপটিমাইজারের লস ফাংশন এর গ্রাফ কিভাবে বের করতে হয়। আমরা মডেলের লস ফাংশন রিগ্রেশনের ক্ষেত্রে কিভাবে বের করবো সেটা দেখেছি আমরা। তারপরে দেখেছি যে ক্লাসিফিকেশনের, বাইনারি ক্লাসিফিকেশনের জন্য কয়েক ধরনের লস ফাংশন আমরা ইউজ করে সেটা দেখার চেষ্টা করেছি। এবং সেখানে আহ, আমরা তিন ধরনের আমাদের অবস্থা ছিল, একটু দেখাই। এই যে বাইনারি ক্রস এন্ট্রপি প্রথমে দেখেছি আমরা, তারপরে আমরা এখানে হিঞ্জ লস দেখেছি, তারপরে আমাদের স্কোয়ার হিঞ্জ লস আমরা দেখেছি, তিনটা ভেরিয়েশন দেখেছি। তারপরে আমরা মাল্টি লেয়ার ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা ক্যাটেগরিক্যাল ক্রস এন্ট্রপি দেখলাম। তারপরে স্পেয়ার্স ক্যাটেগরিক্যাল ক্রস এন্ট্রপি দেখলাম, যেখানে আসলে ওয়ান হট ইনকোডিং মিসিং ছাড়াই কাজ করতে হবে। যদি আমাদের ক্লাস অনেক বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু এটা ভালো রেজাল্ট আসতে পারে।
আর থার্ড হচ্ছে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কেএল ডাইভারজেন্স লস। এই ছিল মোটামুটি আমাদের আজকের লেকচার। মূলত আজকে আমরা বিভিন্ন ধরনের লস ফাংশন গুলাকে কিভাবে ইউজ করতে পারি আমাদের অপটিমাইজারের লস বের করার জন্য, এবং মডেলের লস বা পারফরমেন্স মেজার করার জন্য আমাদের রিগ্রেশন এবং ক্লাসিফিকেশনের ক্ষেত্রে, সেটাই মূলত দেখার চেষ্টা করছি। থ্যাংক ইউ।